আজ আমরা তোমাদের জৈব রসায়নের যে বিক্রিয়াগুলি আছে বিভিন্ন যৌগের সেগুলি পড়ব। প্রথমে মিথেন, ইথেন, অ্যাসিটিলিন, এদের বিক্রিয়া, উৎস, ব্যবহার প্রত্যেকটারই আমরা পড়ে যাব। প্রথমে আমরা আসছি মিথেন। মিথেনের উৎস কি, কোথায় পাওয়া যায়, এর বিশেষ কোনো নাম আছে কি না, এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। এর মুখ্য উপাদান মুখ্য উপাদান প্রাকৃতিক গ্যাস, যার মধ্যে প্রায় 40% বা তার বেশি, 40 থেকে 90% আমরা বলি মিথেন থাকে। 40 থেকে বেশি থাকে সবসময়, মানে প্রচুর পরিমাণে মিথেন থাকে। প্রাকৃতিক গ্যাসের মুখ্য উপাদান কি, কোশ্চেন আসবে। প্রাকৃতিক গ্যাসের মুখ্য উপাদান কিন্তু মিথেন। কোল গ্যাসে 40% মিথেন থাকে। কোল গ্যাস নাম শুনেছ? কোল গ্যাসে 40% মিথেন থাকে। তোমরা কয়লা খনির যে গ্যাস পেস্ট নাম শুনেছ? কয়লা খনির মধ্যে যেসব গ্যাস পাওয়া যায়, আমরা সেই ডেভিড হ্যাম্পি সেফটি ল্যাম্প ওই জন্যই তৈরি করা হয়েছিল। কয়লা খনির মধ্যে অল্প মিথেন পাওয়া যায়। এই হলো মোটামুটি এদের উৎস, কোথা থেকে কি পাওয়া যায়। পেট্রোলিয়াম খনি থেকে প্রাকৃতিক গ্যাস, তারপরে হচ্ছে কোল গ্যাসের মধ্যে মিথেন থাকে, আর বললাম কি খনিজ গ্যাসের মধ্যে, খনিজ যে গ্যাস তার মধ্যে মিথেন থাকে অল্প পরিমাণে। এবারে এদের বিক্রিয়ায় আসছি আমরা। এখন এর বিক্রিয়াগুলোকে অনেক ভাগে ভাগ করি। আমরা সাধারণত মনে রাখবে, যেহেতু মিথেন CH4 একটি অ্যালকেন, 4টি সমযোজ্যতা, তাই এরা খুব নিষ্ক্রিয়। কি বললাম? এর অ্যালকেনগুলি খুব নিষ্ক্রিয়। অ্যালকেন লিখছি এখানে, নাও। অ্যালকেনগুলি খুব নিষ্ক্রিয়, সাধারণভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। এদিকে ওই জন্য প্যারাফিন বলি আমরা। প্যারাফিন মিনস অফ লিটিল অ্যাফিনিটি, খুব কম আসক্তি আছে বিক্রিয়া করার, ওই জন্য এদিকে প্যারাফিনস বলছি। তাহলে অ্যালকেনগুলি বিক্রিয়া করতে চায় না, নিষ্ক্রিয়। মানে অ্যালকেনের মধ্যে মিথেন আছে CH4, ইথেন আছে CH3, আরও অনেক আছে, আমরা এই দুটো রাখি, আমাদের শুধু সিলেবাসে এটি বিক্রিয়া আছে। এখন তাহলে এর কী ধরনের বিক্রিয়া করবে বা কোন অবস্থা বিক্রিয়া করবে? তাহলে এরা যখন বিক্রিয়া করবে নিশ্চয়ই খুব উচ্চ শক্তি সম্পন্ন কোনো বিকারকের সঙ্গে বিক্রিয়া করবে, বা যে বিক্রিয়া করার জন্য যে শর্তটা দিতে হবে সেটা হবে খুব ড্রাস্টিক শর্ত, শক্তিশালী একটা শর্ত দিতে হবে, তবেই মাত্র বিক্রিয়া করবে। তাহলে আমরা মিথেনের যে বিক্রিয়াগুলি আছে এর মধ্যে প্রথমে আমাদের যে বিক্রিয়াটা আসছে সেটা হচ্ছে দহন বিক্রিয়া। এখন অ্যালকেনের সাধারণ সংকেত কি? CX বা CnH2n+2, আমরা জানি এটা। এখন আমি এইভাবে না করে একটা সাধারণ অন্যভাবে করার চেষ্টা করছি। আমি ধরে নিচ্ছি CnHCxHy, এটা একটা যে কোনো হাইড্রোকার্বন, নট অনলি অ্যালকেন, ইট মে বি অ্যালকিন, অ্যালকাইন, এক্স আর ওয়াই। আমি জানি না হাইড্রোজেন কার্বনের সংখ্যা কত না, XY। একে যখন অক্সিজেন দিয়ে পোড়াবো তার সমিত সমীকরণটা কী হবে আমি লিখে দিচ্ছি। CxHy এর সঙ্গে লিখে হবে X + Y/4 O2, তৈরি হবে XCO2 + Y/2 H2। এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের সাধারণ কোনো হাইড্রোকার্বনের দহন বিক্রিয়া। হাইড্রোকার্বনে বলেছিলাম কার্বন আর হাইড্রোজেন থাকবে, হাইড্রোকার্বনের দহন বিক্রিয়ার সাধারণ উদাহরণ। যেমন একটা এখানে মিথেন লিখছি আমি। মিথেন মানে কি? CH4, এখানে কার্বনের হচ্ছে তার মানে 1, X এর মান 1, Y এর মান 4, তাহলে 1 + 4/4 মানে 2, 2O2, 4/4 মানে 1, 1 1 2 হলো। তাহলে এখানে কি তৈরি হচ্ছে? XCO2, X মানে 1, CO2 + Y মানে 4 মানে 2H2। এটা হচ্ছে আমাদের মিথেনের সমিত সমীকরণ। যদি এটা ইথিলিন হতো বা ইথেন হতো, C2H6, তার ক্ষেত্রে কত হতো? 2 + 6/4
মানে 2+6/4 সমান 2+3/2, 2 দুগুণে 4 আর 3 7, 7-এর 2, তাহলে 7-এর 2 O2 তৈরি হচ্ছে কি 2CO2 + 3H2O। সাধারণ বিক্রিয়া, এই সাধারণ বিক্রিয়া দিয়ে আমি যে কোনো ধরনের বিক্রিয়া করছি। এটা আমি ইথিলিনের কথা বলছি, আমি ইথিলিনের কথা যদি বলতাম আমি ইথিলিনও হতে পারে, তাহলে এটা হচ্ছে মিথেন, এটা ইথেন। একইভাবে ইথিলিনও কিন্তু হতে পারে, ইথিলিনের বিক্রিয়াও কিন্তু আমরা লিখতে পারি। যেমন ইথিলিনের বিক্রিয়াটা যদি আমি এখানে লিখি, দেখো C2H4, এটা হচ্ছে ইথিলিন। বিক্রিয়াগুলো খুব ভালো করে দেখে নেবে, যদি এই বিক্রিয়াটি ভালো করে বুঝতে পারো তাহলে পরবর্তী সমস্ত বিক্রিয়া কিন্তু তোমরা নিজেরা করতে পারবে। নিজেদের ওপরে বিশ্বাস রাখো, সব বিক্রিয়া করতে শুরু করো, মুখস্থ করার চেষ্টা বন্ধ করো। C4H এতে যদি করি তাহলে C2H4, C2H4 হচ্ছে ইথিলিন, আমরা জানি এটা হচ্ছে ইথিলিন। দেখো বিক্রিয়াটা যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে এই ইথিলিনের মধ্যে কাম প্রয়োগ করছি, 2+4/1 মানে 3O2, একেও দহন করা যেতে পারে। ইথিলিন অসম্পৃক্ত অণু, অ্যালকিন, কিন্তু অ্যালকিনকেও আমরা দহন করছি। কি তৈরি হবে 2CO2 + 2H2O, 4 আছে মানে 2H2O। অ্যাসিটিলিনকেও কিন্তু আমরা একই উপায়ে দহন করতে পারি। কীরকমভাবে? অ্যাসিটিলিন মানে C2H2, এর নাম হচ্ছে অ্যাসিটিলিন, আমরা জানি। 2+2/4 মানে 1-এর 2 মানে 3-এর 2 হচ্ছে, 3-এর 2 O2 তৈরি হবে কি 2CO2 + H2O, এক অণু লাগছে। দেখো এইভাবে আমাদের কিন্তু বিক্রিয়াগুলি হয়ে হয়ে চলেছে। এটা ভুল হচ্ছে কি 2+1-এর 2 × 4 = 5-এর 2 হচ্ছে না, 5-এর 2। তাহলে এই বিক্রিয়া যদি আমি মনে রাখতে পারি তাহলে যে কোনো বিক্রিয়া, যে কোনো যৌগের দহন বিক্রিয়া আমরা করতে পারবো। মিথেনের দিকে আসছি আমি, যেটা আমাদের সিলেবাস এখন আপাতত আছে, সবগুলো করতে পারলে। এবারে আমরা মিথেনেরটায় আসছি। এই যে মিথেনের বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার ফলে প্রচুর পরিমাণ প্রত্যেকটা হাইড্রোকার্বন বিক্রিয়া করার পরে প্রচুর পরিমাণে তাপ তৈরি হয়। মিথেনের ক্ষেত্রে এই তাপের পরিমাণ 213 কিলোক্যালোরি পার মোল, 213 কিলোক্যালোরি পার মোল, মানে এক মোল পরিমাণ মিথেনকে যদি আমরা সম্পূর্ণ দহন করি, দহনটা কিন্তু সম্পূর্ণ দহন কথা বলছি, সম্পূর্ণ দহন করি তাহলে কিন্তু 213 কিলোক্যালোরি পার মোল তাপ আমাদের তৈরি হবে। এই 213 কিলোক্যালোরি পার মোল যে তাপটা তৈরি হলো, এই তাপটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু বিবিধ কাজ করব, বিবিধ রকমের কাজ আমরা করতে আরম্ভ করব। বলতে চলে এসেছে, তাহলে এটা একটা বিক্রিয়া গেল। স্টেটমেন্টে বলি, মিথেন অক্সিজেনের উপস্থিতিতে মিথেন একটি দাহ্য গ্যাস মানে নিজে নিজে পুড়তে আরম্ভ করে, কিন্তু এমনি এমনি পড়ে না, তাকে আগুন লাগাতে হয় প্রথমে। আমি বলেছিলাম কথাটা যে আমাদের যে গ্যাস যখন জ্বালা হয়, যে গ্যাসের মধ্যে প্রচুর গ্যাস আছে, কিন্তু এমনি এমনি খুলে দিলেই জ্বলে না, একটুখানি ফায়ারিং করতে, একটুখানি আগুন দিতে হয় আগে, মানে বিক্রিয়াটা ইনিশিয়েশনটা করতে হয়, তারপরে বিক্রিয়াটা অটোমেটিক হয়ে যায়। যাক, এবারে আমরা যেটা আসছি সেটা হচ্ছে যেটা কথাটা বলছিলাম, তাহলে মিথেন পর্যাপ্ত মানে অতিরিক্ত বায়ুর উপস্থিতিতে মিথেনকে যদি দহন করানো হয় তাহলে মিথেন নীল শিখায় জ্বলে, এখানে একবার এসো, নীল শিখায় জ্বলে অদীপ্ত শিখায় জ্বলবে এবং কার্বন ডাই অক্সাইড আর জল তৈরি হবে। মারো কিছু একটা দিয়ে মারো, আমার ওইটা দিয়ে মারতে যাচ্ছে। হ্যাঁ হয়েছে, মাথায় বসে যাচ্ছে। এবার আমরা আসছি প্রতিস্থাপন বিক্রিয়ায়, মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। মিথেনের সাধারণভাবে প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা কি আগে সেটা জানতে হবে। প্রতিস্থাপন বিক্রিয়া মানে সেই সমস্ত বিক্রিয়াকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলবো যে বিক্রিয়ায় কোনো একটি অংশ বাদ গিয়ে অপর অংশ, কোনো একটি পরমাণু বা মূলক বাদ যাবে, দিয়ে অপর কোনো পরমাণু বা মূলক সেখানেতে প্রবেশ করবে, তাকে বলবো আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। সংজ্ঞাটা কি বলবো? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ মধ্যস্থ কোনো পরমাণু বা গ্রুপ
অন্য কোনো পরমাণু বা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে নতুন যৌগ তৈরি হয়। তাহলে আমি সে হাত কাটাকাটির গল্প আমার, তাহলে আর এক্স আছে, তাতে আমরা কি করছি ওয়াই দিলাম, তৈরি হবে আর ওয়াই প্লাস এক্স, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো আর এক্স আছে, তাহলে এখানে এক্সটা বাদ দিয়েছি, ওয়াইটা এখানে প্রবেশ করেছি, এই যে ওয়াই প্রবেশ করেছে, এইটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া উদাহরণ। যে বিক্রিয়ায় কোনো একটি বিক্রিয়া মধ্যস্থ কোনো একটি বা একাধিক গ্রুপ বা পরমাণু প্রতিস্থাপিত হয়ে অন্য কোনো গ্রুপ বা পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়, তাকে বলি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। মিথেনের হাইড্রোজেন পরমাণুগুলি যদি বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত করা হয়, তাহলে একাধিক যৌগ উৎপন্ন হতে পারে। যেমন তাহলে আমাদের শর্তটা কি বিক্রিয়াটার, এটা হচ্ছে ক্লোরিনের সহিত বিক্রিয়া, Cl2 এর সহিত বিক্রিয়া। শর্তটা কি, শর্তটা হচ্ছে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন আর মিথেন বিক্রিয়া করবে। বিক্ষিপ্ত সূর্যালোক অনেক সময় আমরা এইচনিউ বলবো, ডিফিউজ সানলাইট, ইংরেজিতে ডিফিউজড সানলাইট এইচনিউ বলবো অনেক সময়। তাহলে কিভাবে বিক্রিয়া করবে, আমরা দুভাবে বিক্রিয়াটা করাই, ভালো করে শুনবে। এমন হতে পারে, আমি আগে বিক্রিয়াগুলো লিখি। তাহলে মিথেন মানে CH4 এর সঙ্গে Cl2 এর বিক্রিয়া, শর্ত কি এইচনিউ, বিক্ষিপ্ত সূর্যালোক। বিভিন্ন প্রোডাক্ট তৈরি হতে পারে, 4টি ধাপে বিক্রিয়াটি ঘটে। 4টি ধাপে বিক্রিয়াটি ঘটে। তাহলে প্রত্যেকটি ধাপ ইম্পর্টেন্ট। আমাদের পরীক্ষা বলে প্রথম ধাপটি লেখো, দ্বিতীয় ধাপ আলাদা আলাদা কোশ্চেন, দ্বিতীয় ধাপ লেখো, কেউ বলে চতুর্থ ধাপ লেখো, নানা রকম এরকম কোশ্চেন আসবে। তাহলে আমরা প্রত্যেকটা ধাপ অনুসারে একটা একটা করে বিক্রিয়াগুলো লিখে যাই। 4টি ধাপে বিক্রিয়া হবে। প্রথম ধাপ, মিথেন নাও, তার সঙ্গে ক্লোরিন দাও, সমমোলার রেশিও মানে কি, একই মোল সংখ্যাযুক্ত রেশিও বিক্রিয়া করেছি, মানে এটা 1 মোল সঙ্গে 1 মোল বিক্রিয়া করাচ্ছি। তখন যদি আমরা এইচনিউ দিই, বিক্ষিপ্ত সূর্যালোক, তখন তৈরি হবে কি CH3, একটা হাইড্রোজেন বাদ যাবে, এইভাবে আমি লিখে দিচ্ছি H, আর এখানে Cl, কি হবে, এইটা বাদ চলে যাবে, বাদ চলে গেলে কি পড়ে রইল, তাহলে CH, এটা লিখছি আমি CH, এখানে একটা Cl ঢুকে গেল, এই Clটা, আর এই Cl বাদ চলে গেল, তাহলে এখানে একটা Cl ঢুকে গেছে আর এই Cl বাদ চলে গেছে। বিক্রিয়া যদি এইভাবে লেখো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম, কিন্তু অনেকটা জায়গা লাগে বলে অনেকে লিখতে চায় না। তাহলে এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, প্রথম ধাপে যে যৌগ তৈরি হলো তার কি নাম, এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। আইপিএসি নাম যদি করা তাই তো হচ্ছে মিথাইল ক্লোরাইড, বা আইপিএসি নাম করলে হবে ক্লোরোমিথেনের নাম। দ্বিতীয় ধাপে যে মিথাইল ক্লোরাইড আছে তার সঙ্গে নিশ্চয়ই বিক্রিয়া করবে, কে বিক্রিয়া করবে, Cl, তাহলে নিশ্চয়ই এখানে Cl2 পরিমাণটা বেশি নেওয়া হয়েছে, Cl, তাহলে এবারে কি হচ্ছে, এইটার সঙ্গে বাদ যাচ্ছে, এইচনিউ উপস্থিতিতে বিক্রিয়া হচ্ছে। তাহলে কি হচ্ছে জানো, তাহলে CH, Cl প্লাস HCl, এটা অ্যাকচুয়াল কি CH2Cl2 না, যদি আমাদের আইপিএসি নাম হয় ডাইক্লোরোমিথেন, আমি নাম বলবো, এটা মিথাইল ক্লোরাইডটাকে আমরা আইপিএসি নাম হবে কি ক্লোরোমিথেন, এটা ডাইক্লোরোমিথেন, এটার ডাক নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। দ্বিতীয় ধাপ হলো। এবার আমরা আসছি তৃতীয় ধাপে। তৃতীয় ধাপে আমাদের কি অবস্থা, তৃতীয় ধাপে কি আছে, তাহলে এখন অবস্থা Cl আর Cl হয়ে গেছে, এখন আমি আবার Cl2 দিয়েছি, আগেরটাতেই চালিয়ে দিচ্ছি, Cl2 আবার দিয়েছি, তাহলে কি হবে, এই Clটা এই হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে আগের মতনই। তাহলে কি হয়ে গেল, H আছে, এখানটা Cl কখন হয়ে গেছে, এইটাও নতুন করে Cl তৈরি হলো, দিয়ে এটা এই Cl ঠিকই ছিল। তখন যে যৌগটা তৈরি হয়েছে তার নাম কি, দেখো এটা যদি আমি আলাদা করে লিখি তাহলে কি যৌগটা হয়,
HCl3 CHCl3, এটার নাম কি? ক্লোরোফর্ম। এবারে যদি আমরা এখন আবার একটা হাইড্রোজেনকে বাদ দিই, একটা হাইড্রোজেন তো আর আছে, সেটাকেও যদি বাদ দিয়ে দিই তাহলে কী হবে? সেটা চতুর্থ ধাপটা কি তাহলে? এইচটা আমি ইচ্ছা করে ওই দিকটায় লিখছি, বাকি সিএলগুলো এই দিকটায় লিখছি, নাহলে দেখাতে অসুবিধা হবে। এটা হচ্ছে ক্লোরোফর্ম থেকে যদি আমি এইচ নিউ দিই তাহলে CCl 4টি ক্লোরিন হয়ে যাচ্ছে প্লাস HCl। এটার নাম কি? টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। ডাক নামগুলি আমি বললাম, আইউপিএসি নাম কি হবে? টেট্রাক্লোরোমিথেন। এটা হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। এগুলো হচ্ছে আমাদের 4টি যৌগ। এখন এই যখনই বিক্রিয়াটা করব আমরা, তখন এগুলো কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো না। আমাদের সবগুলোর প্রত্যেকটা উৎপন্ন পদার্থের মিশ্রণ তৈরি হবে। কটা উৎপন্ন পদার্থ হচ্ছে? 4টে। মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম আর কার্বন টেট্রাক্লোরাইড, 4টে উৎপন্ন পদার্থেরই মিশ্রণ তৈরি হবে। আমরা কিন্তু এককভাবে কোনো প্রোডাক্ট পাবো না। আমরা শুধু প্রথম ধাপটাকে, বিক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারি। প্রথম ধাপে কথা লিখে নাও খাতাতে, যদি প্রথম ধাপে মিথেনের পরিমাণ বেশি নেওয়া হয়, তাহলে মুখ্য উৎপন্ন পদার্থ মিথাইল ক্লোরাইড তৈরি হয়, পরবর্তী ধাপগুলি আর হয় না। ঠিক আছে? তাহলে এটা আমাদের বিক্রিয়াগুলো, প্রতিস্থাপন বিক্রিয়াগুলো হয়ে গেল ক্লোরিনের। স্যার তাহলে মিথেনের ব্যবহারটা কি? এবারে আমরা ব্যবহারে আসছি। বিক্রিয়া হয়ে গেল, প্রতিস্থাপন বিক্রিয়া হলো। ব্যবহার, আমরা মিথেনকে জ্বালানি হিসাবে ব্যবহার করি। এটা প্রথম কথা, জ্বালানি হিসাবে ব্যবহার করি। আমাদের বিভিন্ন রকমের সিএনজি নাম শুনেছো তোমরা, কম্প্রেস ন্যাচারাল গ্যাস, সেখানে ব্যবহার করা হচ্ছে। মিথেনের সঙ্গে বায়ুকে যদি আগুন লাগিয়ে দিই, গ্যাসটি জ্বলে ওঠে এবং প্রচুর পরিমাণে তাপ তৈরি হয়। আমি দহন বিক্রিয়া দেখেছি। কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে ব্যবহার করা হয়, যেটা থেকে কার্বন ব্ল্যাক থেকে গাড়ির টায়ার, টাইপ মেশিনের কালি, টাইপ মেশিনের ফিতে, ছাপাখানা, জুতোর কালি তৈরি করা হয়। হাইড্রোজেনের পণ্য উৎপাদনে, মিথানল, ফর্মালডিহাইডের শিল্প উৎপাদনে এটা ব্যবহার করা হয়। মিথেন থেকে মিথানল বা ফর্মালডিহাইড কিন্তু আমরা তৈরি করি। তারপরে এই যে 4টে যৌগ তৈরি করলাম, এদের আলাদা করে তৈরি করার জন্য আমরা ব্যবহার করতে পারি। মিথেনের মেন ব্যবহার হচ্ছে জ্বালানি। পরীক্ষায় পড়লে জ্বালানি কথাটা লিখতেই হবে। সেটা সংনমিত ন্যাচারাল গ্যাস, সিএনজি, তোমরা নাম শুনেছ। তার মুখ্য উপাদান মিথেন। প্রাকৃতিক গ্যাসের মুখ্য, মানে ন্যাচারাল গ্যাস মানে প্রাকৃতিক গ্যাস, তার মুখ্য উপাদান মিথেন। আমাদের বিভিন্ন অটো রিক্সা এগুলো সব চলছে কিন্তু এখন সিএনজি দিয়ে, প্রচুর অটো এখন চলে সিএনজিতে। এবারে আমাদের 2 নম্বরে যে যৌগটা আসছে সেটা হচ্ছে ইথিলিন। মিথেন হয়ে গেল। এবারে ইথিলিন মানে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। এই যৌগটার আমরা গঠন সম্বন্ধে বা এই যৌগটার বিক্রিয়া সম্বন্ধে একটু দেখতে চাইছি। CH2 ডাবল বন্ড CH2 তে তাহলে অ্যাকচুয়াল সিঙ্গেল বন্ড দিয়ে কোনটা আছে? এটা দ্বিবন্ধন। তাহলে এই কোণটা কত বলেছি? 120 ডিগ্রি। ঠিক সিমিলারলি এটাও 120 ডিগ্রি, যদিও পুরোপুরি 120 ডিগ্রি হয় না। এটা হয় 122 ডিগ্রি, এইগুলো হয় 18 ডিগ্রি করে। ঠিক আছে, যাক সেটা আমি পরেতে আমরা আসবো। এগুলো 122 ডিগ্রি করে, এটা 118 ডিগ্রি, এরকম ব্যাপারটা আছে। আর এইটা হচ্ছে SP বলেছিলাম, মনে রাখলে ভালো, SP2 হাইব্রিডাইড কার্বন। এটা অসম্পৃক্ত যৌগ, কারণ এই যৌগটার মধ্যে একটা দ্বিবন্ধন আছে। অসম্পৃক্ত যৌগগুলির একটি সাধারণ বিক্রিয়া হচ্ছে জুতো বিক্রিয়া। এটা খুব মনে রাখবে। এটি কিন্তু খুব রাসায়নিকভাবে সক্রিয়, কারণ এর দ্বিবন্ধন আছে। এর দ্বিবন্ধন খুব সহজে ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ড তৈরি করার এক বন্ধন তৈরি করার একটা প্রবণতা থাকবে। এই দ্বিবন্ধন খুব উইক বন্ধন। দ্বিবন্ধনটাকে ভাঙার জন্য খুব কম শক্তি লাগে, তাই দ্বিবন্ধনযুক্ত যৌগগুলি খুব সক্রিয় হয়, রাসায়নিকভাবে সক্রিয়। এখন একটা সক্রিয় যৌগর যে বিক্রিয়া, সাধারণ বিক্রিয়া, সেটা হচ্ছে জুতো বিক্রিয়া। তোমরা অনেকে যে যেমন উচ্চারণ করো, জুত বিক্রিয়া অনেকে বলে, অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাডিশন রিয়াকশন। এইটার কোনো ভুল নেই, অ্যাডিশন রিয়াকশন আর কি। জুতো বিক্রিয়া বা জুত বিক্রিয়া,
জুতো বর্গীয় লিখলে হবে না, উঞ্জা লিখতে হবে। যাক, জুতো বিক্রিয়া কাকে বলে? যে কোনো অসম্পৃক্ত যৌগের সহিত জল দাও। অসম্পৃক্ত যৌগের সহিত অন্য কোনো মৌল বা যৌগের অণু বা কোনো গ্রুপও হতে পারে, যদি সম্পূর্ণরূপে জুড়ে যায় তাকে বলে জুতো বিক্রিয়া। মানে যে অণুটা দিলাম এটা সম্পূর্ণরূপে এই যৌগটার সাথে জুড়ে যাবে, এটা বলে জুতো বিক্রিয়া। সংজ্ঞাটা আমাদের বই থেকে করে নেবে আমাদের। এখন বিক্রিয়া দিচ্ছি, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। দেখো এইটা বিক্রিয়াটা করাতে গেলে একটা হাইড্রোজেন গ্যাস তো লাগবেই, এটা হচ্ছে আমাদের বিকারক। এটা বিকারক। অবশ্যই হাইড্রোজেন গ্যাসটা বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস নেবো আমরা। বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস নেবো। একটা অনুঘটক লাগে বিক্রিয়াটাতে, অনুঘটক লাগবে। অনুঘটকটা কি না, নিকেল নিতে পারি, ধাতু সক্রিয় মানে খুব ভালো ধাতু, যার মধ্যে পোরাস, যার মধ্যে ছিদ্রযুক্ত গঠন হয়, যাতে তার মধ্যে হাইড্রোজেন গ্যাস অধিশোষিত থাকে। হাইড্রোজেন গ্যাস অধিশোষিত থাকতে হবে, তবেই সে কিন্তু বিক্রিয়া করবে। তার জন্য যে ক্যাটালিস্টগুলো ইউজ করা হয়, নিকেল, প্লাটিনাম বা প্যালাডিয়াম, এরা হচ্ছে সব থেকে বেশি ইউজ করা হয়। নিকেল যদি নেওয়া হয় তাহলে একটা উষ্ণতা লাগে, প্লাটিনাম বা প্যালাডিয়াম নিলে উষ্ণতাটা খুব কম লাগে। এখন এইখানটাতে অনেক কিছু ব্যাপার আছে। বলছে স্যার নিকেল তাহলে না নিয়ে এমন কিছু দিই, নিকেলটা বেশি অ্যাভেলেবেল, প্লাটিনামের দাম প্রচুর, তাহলে প্লাটিনাম বা প্যালাডিয়ামের প্রচুর দাম, ওই জন্য ওদেরকে ইউজ না করে আমি যদি নিকেলকে ইউজ করতে যাই তাহলে অনেক উষ্ণতা লাগলে সেই বিক্রিয়াটার নাম হয় স্যাবেটিয়ার রিয়াকশান। এখন এই যে বিক্রিয়াটার কথা বলছি, নিকেলটাকে আমি কিন্তু অন্যভাবে ইউজ করতে পারি, সেটা হচ্ছে র্যানি নিকেল বলি। সেই র্যানি নিকেলে হাইড্রোজেনটাও দিতে হয় না, কারণ র্যানি নিকেলের মধ্যে অলরেডি হাইড্রোজেন নিকেলের সঙ্গে যুক্ত অবস্থাতেই থাকে। কীভাবে তৈরি করা হয় আমি বলে দিচ্ছি, শুনে নাও। যদি কোনো যৌগের সহিত মানে নিকেল ঘটিত, নিকেল এবং অ্যালুমিনিয়ামের একটি অ্যালয় তৈরি করা হয়, ভালো করে শোনো, নিকেল এবং অ্যালুমিনিয়ামের একটি অ্যালয় তৈরি করা হয়, সেই অ্যালয়টাকে NaOH-এ ফেলে দেওয়া হয়। NaOH-এ ফেললে কী হবে, অ্যালুমিনিয়ামের সঙ্গে NaOH সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হবে, গুলে চলে যাবে অ্যালুমিনিয়াম, পড়ে থাকবে এটাকে না নিকেল সূক্ষ্ম সূক্ষ্ম চূর্ণ গুঁড়োতে পরিণত হবে, এবং সেই গুঁড়োটার মধ্যে মিশ্রণটার মধ্যে কি নিকেলের সঙ্গে যখন অ্যালুমিনিয়ামের সঙ্গে NaOH বিক্রিয়া হবে তখন প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। সেই হাইড্রোজেন গ্যাসটা কী হবে, নিকেলের সঙ্গে অধিশোষিত থাকবে, অধিশোষিত হয়ে যে থাকবে, তার মানে নিকেলের সঙ্গে হাইড্রোজেন অধিশোষিত অবস্থায় আছে। এখানেও কিন্তু নিকেলগুলোর সঙ্গে হাইড্রোজেন অধিশোষিত অবস্থাতেই থাকে প্রথমে, তারপরে বিক্রিয়াটা করে। মেকানিজম যখন দেখবে পরে দেখতে পাবে। তাহলে র্যানি নিকেলের উপস্থিতিতে কিন্তু কোনো রকমের হাইড্রোজেন গ্যাস দেওয়ার প্রয়োজন পড়ে না। বিক্রিয়া এর সঙ্গে হাইড্রোজেন দিয়েছি, নিকেল অনুঘটক 250 বা 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আর কী হবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, আর কিছুই নেই। তাহলে সি, এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এইচ, এখানে একটা এইচ যুক্ত হবে, এখানে একটা এইচ, মানে কি অ্যাকচুয়াল তৈরি হলো CH3, এর কি নাম, ইথেন। তাহলে এক্ষেত্রে কি হয়েছে দেখো দেখিনি, হাইড্রোজেনটা দেখো সম্পূর্ণরূপে ওই দ্বিবন্ধনযুক্ত যৌগের সঙ্গে যুক্ত হয়ে গেছে, এই জন্য এই বিক্রিয়াটার নাম হয়েছে যুত বিক্রিয়া। BR2 এর সংযোজন বা
আগের যে বিক্রিয়াটা লিখেছিলাম হাইড্রোজেনে যুক্ত, তার নাম হচ্ছে হাইড্রোজিনেশন। লিখে নেবে তাকে, হাইড্রোজিনেশন মানে হাইড্রোজেন যুক্ত হওয়া। ব্রোমিন সংযোজন মানে ব্রোমিনেশন। ব্রোমিনেশন। এখন ব্রোমিনেশন যে বিক্রিয়াটা করব, এর জন্য দুভাবে করতে পারি। ব্রোমিনটাকে অধ্রুবীয় দাবকে নিতে পারি, অধ্রুবীয় দাবকে নিতে পারি বা ধ্রুবীয় দাবকে নিতে পারি। অধ্রুবীয় দাবক মানে কি? CCl4, CHCl3, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, এটা হচ্ছে অধ্রুবীয় মাধ্যম। ধ্রুবীয় মাধ্যম কোনটা? জল, এটা হচ্ছে ধ্রুবীয় মাধ্যম। ইথানল, এটা হচ্ছে ধ্রুবীয় মাধ্যম। এটা হচ্ছে ধ্রুবীয় মাধ্যম। এখন প্রথমে আমরা অধ্রুবীয় মাধ্যমে নিয়ে বিক্রিয়াটা করি। অধ্রুবীয় মাধ্যমে কিভাবে বিক্রিয়াটা হচ্ছে দেখি। CHH আছে, Br2 হলো CCl4 মাধ্যমে নিয়েছি। কীরকম ব্যাপারটা হয়? ইথিলিন, এটা হচ্ছে গ্যাস, আমরা সব লেখায় ভুলভাল লিখি। বলতে হবে ব্রোমিনকে CCl4 মাধ্যমে দ্রবীভূত করে তার মধ্যে ইথিলিন গ্যাস চালনা করতে হবে। ইথিলিন কিন্তু গ্যাস, ইথিলিন গ্যাসের মধ্যে পাঠাবো না আমরা। ব্রোমিনটা দ্রবীভূত করবো CCl4-এ, ব্রোমিন তরল CCl4-এর সঙ্গে মেশাবো, মিশিয়ে দিলে তার বর্ণটা হয়ে যাবে লাল। ব্রোমিন ইন CCl4, তার বর্ণ হচ্ছে লাল। লাল বর্ণের ব্রোমিন দ্রবণের মধ্য দিয়ে যদি অ্যাসিটিলিন গ্যাস চালনা করি, ইথিলিন গ্যাস চালনা করি, সঙ্গে সঙ্গে CHH ছিল, একটা Br যুক্ত হবে, ঠিক আগের মতনই CHH ছিল, একটা Br যুক্ত হবে। এটা হচ্ছে 1,2-ডাইব্রোমো ইথেন, এর নাম 1,2-ডাইব্রোমো ইথেন, 1,2-ডাইব্রোমো ইথেন। এটা কিন্তু বর্ণহীন। তাহলে এই বিক্রিয়া আমি কি পেরেছি না, লাল বর্ণ থেকে, লাল বর্ণের ব্রোমিন দ্রবণ থেকে, লাল বর্ণের ব্রোমিন দ্রবণ ছিল, Br2 এর দ্রবণ ছিল। বিক্রিয়া করার পর এতে যেমন CCl4, CH2 পাঠিয়েছি যখনই, তখন দ্রবণটা কী হয়েছে? বর্ণহীন হয়ে গেছে, বর্ণহীন দ্রবণ। তাহলে এই বর্ণর পরিবর্তন দেখে আমরা কিন্তু কিছু না কিছু শনাক্ত করতে পারি। কোনো একটা যৌগে যদি দ্বিবন্ধন থাকে, মানে অসম্পৃক্ততা থাকে, সেটা জানার জন্য আমার এই বিক্রিয়ার সাহায্য নিই। কি বললাম? কোনো যৌগের যদি অসম্পৃক্ত থাকে, সেই অসম্পৃক্ততা জানার জন্য আমরা এই বিক্রিয়ার সাহায্য নেব। ধরে নিচ্ছি, তাহলে কোশ্চেন আসবে কি, এখান থেকে অনেক রকমের কোশ্চেন আছে। ইথিলিন একটি অসম্পৃক্ত যৌগ কিভাবে বুঝবে? দুটো কিভাবে বুঝবে না, তাতে লাল বর্ণের ব্রোমিন দ্রবণের মধ্য দিয়ে যদি ইথিলিন গ্যাস চালনা করি, দ্রবণটি বর্ণহীন হয়ে যাবে, তার মানে এটা ইথিলিন একটা অসম্পৃক্ত যৌগ, এটা প্রমাণিত হয়ে গেল। আবার কোশ্চেন আসবে যে ইথিলিন দুটো গ্যাস পাত্রের মধ্যে, একটিতে ইথিলিন, একটা ইথাইল, মানে ইথেন আছে, একটা ইথিলিন একটা ইথেন, একটা ইথিলিন আছে একটা ইথেন আছে, কোনটাতে কি আছে তোমাকে বলতে হবে। তাহলে দুটো গ্যাস পাত্রের গ্যাসগুলোকে ব্রোমিন দ্রবণের মধ্যে দিয়ে পাঠাবো। যদি যে গ্যাস পাত্রটার থেকে গ্যাস পাঠানোর পর ব্রোমিন দ্রবণটা বর্ণহীন হয়ে যাবে, সেই গ্যাস পাত্রটার মধ্যে অবশ্যই ইথিলিন গ্যাস আছে, যেটার মধ্যে যে গ্যাসটা পাঠানোর পরে বর্ণহীন হবে না, সেটাকে মধ্যে কিন্তু ইথিলিন গ্যাস নাই, মানে ইথাইল গ্যাস আছে, মানে ইথেন গ্যাস আছে। এখন এটা আমাদের দুটো বিক্রিয়া হয়ে গেল। আর একটা ইথিলিনের সবথেকে খুব ভালো বিক্রিয়া, দুটো বিক্রিয়া হলো। এবারে হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়া। পলিমার কাকে বলে আমরা আগে পড়ে এসেছি। পলিমার হচ্ছে কি, একাধিক ছোট ছোট অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে যদি একটি বৃহৎ অণু তৈরি করে, সরল অণুগুলো যুক্ত হয়ে গিয়ে, তাকে বলি আমরা পলিমার। এখন এই ইথিলিন পলিমার তৈরি করে পলিথিন। তাহলে পলিমার বিক্রিয়া বা পলিমারাইজেশন বিক্রিয়া কিভাবে হয় ইথিলিনের?
আমাদের কাছে আছে ইথিলিন CH2 ডাবল বন্ড CH2। এখানে আমরা একটা বড় রকমের শর্ত লিখব, কি O2 আর পার অক্সাইড, অক্সিজেন আর পার অক্সাইড এটা অনুঘটক হিসাবে ব্যবহৃত হয় এই বিক্রিয়াতে। উষ্ণতা লাগে 200 ডিগ্রি সেলসিয়াস, 250 থেকে 150 থেকে 200, 150 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। চাপ লাগে প্রায় 1500 থেকে 2000 ATM চাপ। এটা যদি প্রয়োগ করি তাহলে ইথিনলগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, যে তৈরি কী হবে কি CH2 সিঙ্গেল বন্ড CH2, আবার CH2 সিঙ্গেল বন্ড CH2, এরকম হয়েই যাবে দুদিকেই। তাহলে এটা শর্ট ফর্মে আমরা কীরকম লিখি, একটা অণু থেকে কোন অংশটা পেয়েছি, CH এই অংশটা পেয়েছি, একটা ইথিলিন অণু থেকে এই অংশটা পেয়েছি, এইটার হোল এন মানে n সংখ্যক যুক্ত হয়েছে। এইটা হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়া ইথিলিনের। এটা কিন্তু গ্যাস, এটা কিন্তু কঠিন। তাহলে গ্যাস আর কঠিন শর্ত কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কোশ্চেন আছে ইথিলিন আর পলিথিনের মধ্যে পার্থক্য কী। সাধারণ অবস্থায় ইথিলিন একটি গ্যাসীয় অণু, পলিথিন কিন্তু একটি কঠিন অণু। ইথিলিনের যেহেতু গ্যাস তাই মোলার ভর থাকবে, এবং মোলার ভর সবারই আছে, মোলার ভর আছে ইথিলিনের, সেটা হচ্ছে 28 CH2 ডাবল বন্ড CH2। কিন্তু পলিথিনের ক্ষেত্রে এর মোলার ভর সঠিক গণনা করা সম্ভব নয়, এ অত্যন্ত বেশি, প্রায় 20,000ও 2000 3000 এরকম আণবিক ভর। আণবিক ভরটা অত্যন্ত বেশি আর কি, মানে সঠিকভাবে বলা সম্ভব নয়, কারণ এই যে n সংখ্যক অণু যুক্ত হয়েছে, কতগুলো যুক্ত হয়েছে আমরা কিন্তু সঠিকভাবে নির্ণয় করতে পারি না। আর একটা কি, যেহেতু এটা গ্যাস তাই STPতে এদের একটা আয়তন থাকবে, মোলার আয়তন। গ্যাসের মোলার আয়তন হয় 22.4 লিটার, কিন্তু এই কঠিনের কোনো মোলার আয়তন হয় না, নগণ্য। এখন ইথিলিনের এই পার্টগুলো পড়লাম, এবার ইথিলিনের উৎসটা কি প্রথম বলতে আমি ভুলে গেছিলাম, ওইটা লিখে নিতে হবে। ইথিলিনের উৎস, ইথিলিন কোথায় কোথায় পাওয়া যায়, উৎসটা কি কি। যেখানে মিথেন পাওয়া যাবে সেখানে ইথিলিনও পাওয়া যাবে। তো পেট্রোলিয়াম খনিতে প্রাকৃতিক গ্যাসের মধ্যে ইথিলিন থাকে, প্রাকৃতিক গ্যাসে প্রায় 20%, প্রাকৃতিক গ্যাসে প্রায় 20% ইথিলিন থাকে, 20% ইথিলিন থাকে। কোল গ্যাসে থাকে সামান্য পরিমাণে 4%, কোল গ্যাসে 4% ইথিলিন থাকে। আর যখন কোনো একটা পেট্রোলিয়ামকে ভেঙে ভেঙে ছোট ছোট অণু তৈরি করা হবে, ক্র্যাকিং বলে এটাকে, পেট্রোলিয়ামের ক্র্যাকিং যখন করা হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে ইথিলিন পাওয়া যায়। কোক ওভেন গ্যাসে প্রচুর ইথিলিন পাওয়া যায়। ব্যবহারগুলো দেখলে, এই উৎসগুলো দেখলে এবার ব্যবহারে আসছি আমরা। ইথিলিন গ্যাস ফল পাকাতে কাজে লাগে। প্রথম কোশ্চেনের উত্তর এটা থাকবে উত্তর যে পরীক্ষা পড়ে। ফল পাকানো এবং ফল সংরক্ষণের জন্য, কাঁচা ফল পাকা এবং তার সংরক্ষণের জন্য, পাকা ফলের সংরক্ষণের জন্য কিন্তু আমাদের ইথিলিন ব্যবহার করি। কাঁচা ফল পাকাবো, পাকা ফলের সংরক্ষণ করব। শল্য চিকিৎসার চেতনানাশক হিসাবে, অ্যানাস্থেসিস হিসাবে 80% ইথিলিন এবং 20% অক্সিজেনের মিশ্রণ ব্যবহার করি আমরা। ইথানল প্রস্তুতিতে ব্যবহার করতে পারি, পলিথিন প্রস্তুতিতে আমরা ব্যবহার করি, ভিনাইল অ্যাসিডেট প্রস্তুতিতে, তারপরে বিভিন্ন গ্লাইকল প্রস্তুতিতে ব্যবহার করি, মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ইথিলিন ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে ইথিলিনের ব্যবহার। এবার আমরা আসছি অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন সি ট্রিপল বন্ড সি, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, বন্ধন কোণ কত 180 ডিগ্রি। গঠন কেমন, সরল রৈখিকের গঠন। এখন এর মধ্যেও দেখো ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধন থাকার ফলে এরা ওই যে বিক্রিয়াগুলো দেবে সাধারণত জুতো বিক্রিয়া। আগে এই উৎসটা পড়ে নিই আমরা, কোথায় কোথায় অ্যাসিটিলিন পাওয়া যায়। কোল গ্যাসের মধ্যে খুব কম, 0.06% অ্যাসিটিলিন গ্যাস থাকে, খুব কম কিন্তু অ্যাসিটিলিন গ্যাস থাকে। আর উচ্চ উষ্ণতা প্রাকৃতিক গ্যাসকে বিয়োজিত করলে আমরা অ্যাসিটিলিন গ্যাস পাই। প্রাকৃতিক গ্যাসকে যদি আমরা উচ্চ উষ্ণতা দিই তাহলে কিন্তু আমরা অ্যাসিটিলিন পেতে পারি, CH পেতে পারি। এর উৎস আমার কোনোদিন পড়ে না, আজ পর্যন্ত পড়বেও না। এবারে আমরা আসছি যে বিক্রিয়াতে।
বিক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন জানো? এর বিক্রিয়াটা আর আগের বিক্রিয়াটার সঙ্গে একটু তফাৎ আছে। কীরকম তফাৎ তাহলে লিখলেই বুঝতে পারবে তোমরা। তাহলে সেই হাইড্রোজেনেশন বিক্রিয়া করি আমরা। হাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন যুক্ত হওয়ার বিক্রিয়া। হাইড্রোজেনেশন বিক্রিয়া মানে হাইড্রোজেনটা যুক্ত হবে যৌগটাতে। দেখো কেন ইম্পর্টেন্ট বলছি, CH ট্রিপল বন্ড CH। তাহলে এখানে যদি আমি 1 অণু হাইড্রোজেন দিই আর নিকেল 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিই, 200-250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিই, তাহলে এরা বিক্রিয়া করবে। বিক্রিয়া করলে কি হবে না, HC, তাহলে একটা যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে একটি দ্বিবন্ধন থাকবে এখনো, তাহলে আর এক অণু হাইড্রোজেনের সঙ্গে সে বিক্রিয়া করতে পারে, নিকেল 200 ডিগ্রির সঙ্গে আবার বিক্রিয়া করতে পারে, দিয়ে কি করবে মানে অ্যাকচুয়াল তাহলে কি হলো বলো তো, এইটি বিক্রিয়াটা তার মাঝপথে থেমে যাবে না, বিক্রিয়াটা কন্টিনিউয়াস চলেই যাবে, যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন নিতে পারবে সে নিয়েই যাবে। তাহলে এক অণু যুক্ত হয়েছে এখানেতে, আর এক অণু যুক্ত হয়েছে এখানেতে, তাহলে অ্যাসিটেন অণু থেকে ইথেন অণু ইথেন তৈরির জন্য এটা অ্যাসিটিলিন, ইথেন তৈরির জন্য 2 মোল হাইড্রোজেন লাগে। এটা কোশ্চেন আসবে, একটি যৌগটিকে শনাক্ত করো, কোশ্চেন এলো। একটি যৌগ যা 2 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে একটি সম্পৃক্ত যৌগ তৈরি করে। 2টি কার্বনযুক্ত একটি যৌগ যা, কোশ্চেনটা লিখে নাও, 2টি কার্বনযুক্ত একটি যৌগ যেটি 2 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে একটি সম্পৃক্ত যৌগ তৈরি করে। যৌগটি কি? যৌগটি ডেফিনেটলি অ্যাসিটিলিন। দেখো 2 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে তবে সম্পৃক্ত যৌগ। কিন্তু এমন কোশ্চেন আসতে পারে, আরেকটি কোশ্চেন লেখো, একটি যৌগ 2টি কার্বনযুক্ত একটি যৌগ যেটি 1 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে সম্পৃক্ত যৌগ তৈরি করে, যৌগটি শনাক্ত করো। কি যৌগটা? তখন কিন্তু ইথিলিন 1 মোলের সঙ্গে হলে, আর 2 মোলের সঙ্গে হলে কি হবে? অ্যাসিটিলিন। খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া এটা, তাই একটু মাথায় নিতে হবে ব্যাপারটাকে। মুছে দিলাম হাইড্রোজেনেশন। এবার হচ্ছে ব্রোমিনেশন, যেমন করছিলাম। ব্রোমিনেশন মানে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া। ঠিক, যেহেতু এর মধ্যেও ব্রোমিনেশন যে আমি তোমাদেরকে নোটটা দিয়েছি তার মধ্যে যদি কোনো পয়েন্ট না থেকে থাকে, পয়েন্টগুলো কিন্তু ঢুকিয়ে নেবে, সব পয়েন্ট হয়তো ওই নোটে নাই, আর 2-1 বছর আগের নোট তো এগুলো। ব্রোমিনেশন তোমরা হয়তো থাকলে কাছে তোমাদেরকে নোট লেখাতাম, তোমাদের প্রতি বছরে যেটা করি আমি, কিন্তু এবছর তো উপায় নাই, উপায়হীন আমরা, তাই আমরা শুধু পড়িয়ে দিচ্ছি, বাকিটা ওখান থেকে দেখে নেবে। এখন এই ব্রোমিনেশন খুব ইম্পর্টেন্ট। ব্রোমিনেশন কি অবস্থায় করছি তার উপর নির্ভর করছে ব্রোমিনের সঙ্গে কী যৌগ তৈরি হবে। এমন যদি লাল বর্ণের ব্রোমিন জলের মধ্য দিয়ে অ্যাসিটিলিন গ্যাস চালনা করি, তাহলে আমি ব্রোমিন জলের মধ্য দিয়ে বলছি, ধ্রুবীয় দাবকের কথা বলছি, লাল বর্ণের ব্রোমিন জল Br2 + H2O, ব্রোমিন জল। অ্যাকচুয়াল ব্রোমিনই যুক্ত হবে, দুটো যৌগ তো যুক্ত হবে, তোমাদের বইয়ে একটা যৌগই দিয়েছে। মানে ব্রোমিন জল যখন যুক্ত হয়, যেমন Br যুক্ত হতে পারে, তেমন কিন্তু Br এর সঙ্গে OH যুক্ত হয়। কেন? এদের দুজনে বিক্রিয়া করে BrOH তৈরি করে। যাক, আমাদের যেহেতু ওই জায়গাটা যাচ্ছি না আমরা, +HBr তৈরি করে। তাহলে এটা যেমন যুক্ত হতে পারে Br2, তেমন Br আর OH যুক্ত হতে পারে, যা সেটা আমাদের যেহেতু তোমাদের বইয়ে নাই, আমি এই ঝামেলাটা যাবো না। তাহলে আমাদের কি বলছি, লাল বর্ণের ব্রোমিন দ্রবণ, লাল বর্ণের ব্রোমিন জলের সঙ্গে, জলের মধ্যে Br2 গ্যাস চালনা করছে, অ্যাসিটিলিন গ্যাস চালনা করছি, CH3 CH গ্যাস, নাম বলবে অ্যাসিটিলিন গ্যাস চালনা করা হলো। চালনা করলে কি হবে না, আমার আছে CH3 আছে, এতে আমি Br2 দিচ্ছি, জলীয় মাধ্যমে তৈরি হবে, 1 অণু যুক্ত হবে, এখানে Br যুক্ত হবে, তাহলে দ্বিবন্ধন থেকে যাবে CH Br, তাহলে 1,2 ডাই ব্রোমো ইথিলিন ইথিলিন বা ইথিন, ডাইব্রোমো ইথিলিন লিখতে হবে না, ইথিন লেখো,
আইপিসি নামই লেখো। ইথিন, তাহলে 1,2 ডাইব্রোমো ইথিন এটা তৈরি হলো। যদি তোমরা হ্যাঁ ঠিক আছে 1,2 ডাইব্রোমো ইথিন এটা হচ্ছে আমাদের আইপিসি নাম, এটাই থাক। যৌগটা কিন্তু অসম্পৃক্ত অবস্থাতেই রয়ে গেছে যেহেতু ব্রোমিন জল নিয়েছি। যদি তরল ব্রোমিন ইউজ করা হতো, তরল ব্রোমিন, তখন কিন্তু জল টল কিছু নাই, তখন কিন্তু দুটো ধাপ বিক্রিয়াই ঘটে যাবে। CH ট্রিপল বন্ড CH Br2 কি তৈরি হবে, CH Br ডাবল বন্ড CH Br, এখানে আবার Br2 যুক্ত হচ্ছে, তাহলে কি তৈরি হবে, CH এখানে একটা Br এখানে একটা Br, CH এখানে দুদিকে দুটো Br আর কি, Br Br, এই যৌগটি তৈরি হবে। দিয়ে এই যৌগটার নাম কি হবে তাহলে 1 1 2 2 1 1 2 2 টেট্রাব্রোমো ইথেন, 1 1 2 2 টেট হাইফেন হাইফেন টেট্রা ব্রোমো ইথেন, 1 1 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন। আমি বলে দিলাম, এই নামটা তোমরা লিখে নেবে যদি না বোঝা যায়। এটা হচ্ছে কিন্তু ব্রোমিন জলে, ব্রোমিন তরল ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া 2 মোলের সঙ্গে বিক্রিয়া করবে, এটা হচ্ছে 2 মোলের সঙ্গে বিক্রিয়া করবে, 2 মোল Br2 এর সহিত বিক্রিয়া করবে, সহিত বিক্রিয়া করছে। এটা হচ্ছে কিন্তু 1 মোলের 1 মোল ব্রোমিনের সঙ্গে 1 মোল মানে কি, এইটার কিন্তু 1 মোল, এইটা 1 মোলের সঙ্গে 2 মোল, মানে এইটা যেন 5 মোল নিয়ে নিলে হবে না, এটা 1 মোলের সঙ্গে 2 মোল বিক্রিয়া, অ্যাসিটিলিনের 1 মোলের সঙ্গে 2 মোলের বিক্রিয়া করা যাবে। তাহলে এটার সঙ্গে আমরা ইথিলিন আর অ্যাসিটিলিন গ্যাস, অ্যাসিটিলিন গ্যাসের সঙ্গে ইথেন গ্যাসের মধ্যে আমরা পার্থক্য করতে পারবো। তাহলে যদি আমরা ব্রোমিন জল বা দুটোই কিন্তু বর্ণহীন যৌগ, হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমরা সেই অসম্পৃক্ততার পরীক্ষায় আমরা ফেলতে পারবো, তাহলে কোনো একটা যৌগে অসম্পৃক্ততা আছে কিনা কেউ বোঝা যাবে, এইভাবে বোঝা যাবে। এখানে একটা বিশেষ একটু অন্যরকম উত্তর বলছি। তাহলে আমি এই পার্থক্যটা, এই পরিবর্তন ব্যবহারটাকে বলে নিই, তারপর আমি বলবো ব্যবহারটা কী বলো দেখিনি। অ্যাসিটিলিনের ব্যবহার বলে তার বিশেষ কিছু কোশ্চেন করাবো আমরা। অ্যাসিটিলিনের ব্যবহার কি, অ্যাসিটিলিন গ্যাস অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরিতে কাজে লাগে, তোমরা বহুদিন থেকে পড়ছো, প্রায় 2500 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমরা কিন্তু তৈরি করতে পারি অ্যাসিটিলিন গ্যাসের সহিত অক্সিজেন গ্যাসের বিক্রিয়ায়, আমাদের ঝালাই দেওয়ার জন্য কাজে লাগে। কোশ্চেন আছে কি আসতে পারে, যে কোন হাইড্রোকার্বনকে ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়, পারবে, অক্সি অ্যাসিটিলিন শিখায় মুখ্য গ্যাস কোনটি, কার্বাইড গ্যাস জ্বালাতে। কার্বাইড গ্যাস মানে কি, ক্যালসিয়াম কার্বাইড, তোমার নাম শুনেছো CaC2, তাতে যদি জল দিয়ে দিই কি তৈরি হবে, ক্যালসিয়াম কার্বাইডে জল দিলে CaOH এর হোল2 তৈরি হবে, মানে 2 অণুর সঙ্গে যুক্ত করো, প্লাস HC ট্রিপল বন্ড CH, মানে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হবে। তোমরা জানি ফল পাকানোর জন্য কার্বাইড দিই, তাতে একটু জল দিয়ে একটা ভালো ঢাকনা দিয়ে রেখে দিলে 2 দিন পরে এমনি ফলটা পেকে যায়, সেখানে কিন্তু অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়, তার মানে এটা ফল পাকানোর জন্য কাজে লাগতে পারে। এই বিক্রিয়াটা হয়, কার্বাইড ক্যালসিয়াম কার্বাইডে জল দিয়ে আমরা ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়। তারপরে কৃত্রিম রাবার, কৃত্রিম তন্তু এবং প্লাস্টিক মানে PVC উৎপাদনে পলিভিনাইল ক্লোরাইড উৎপাদনে ব্যবহার করা হয়। যদি আমাদের পলিভিনাইল ক্লোরাইড, তোমার নাম সংকেত জানো, CH এর সঙ্গে যদি আমরা HCl এর বিক্রিয়া করাই, তাহলে কি হবে, CH2 ডাবল বন্ড CHCl, PVC তৈরির ক্ষেত্রে ভিনাইল ক্লোরাইড হচ্ছে তার মনোমার, সেই ভিনাইল ক্লোরাইডটা আমরা এইভাবে তৈরি করতে পারি। এই বিক্রিয়াগুলি নাই তোমাদের, বেনজিন, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল এইসব প্রস্তুতিতে। তারপর হচ্ছে ওয়েস্ট্রসল প্রভৃতি অদাব্য দ্রাবক, চর্বি, তেল, রেজিনের উৎপাদনে এগুলো কিন্তু আমরা ব্যবহার করি না, সব দ্রাবক, একটা অধার্য দ্রাবক, এরা পড়ে না। এখন কোশ্চেন যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে বিশেষ কিছু কোশ্চেন আছে এখানে। কীরকম কোশ্চেন বলছে, কি করে এই পরিবর্তনটা সাধন করবে, CH2 দ্বিবন্ধন CH2 মানে এর নাম হচ্ছে ইথিলিন, ইথিলিন থেকে কিভাবে ইথেন তৈরি করবে, CH3 ইথেন কিভাবে তৈরি করবে, না ইথিলিন গ্যাস আছে, ইথেন আছে, তাহলে আমার কি ইথিলিন এবং হাইড্রোজেনের মিশ্রণকে বা নিকেলে অধিশোষিত হাইড্রোজেন গ্যাসের উপর দিয়ে যদি আমরা ইথিলিন গ্যাস চালনা করি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম করে, তাহলে কিন্তু ইথেন গ্যাস তৈরি হয়। তাহলে আমার এখানে কি লিখতে হবে, এরকম পরীক্ষা পড়লে CH2 ডাবল বন্ড CH2 আছে, এখানে লিখতে হবে
H2 প্লাস নিকেল, নিকেল চূর্ণ কিন্তু, হ্যাঁ, নিকেলের চাইনি নিলে হবে না, সব অনুঘটক চূর্ণ অবস্থায় নিতে হয়, আমরা পড়েছি আগে। আর 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে CH3 তৈরি হয়ে যায়। এখন কোশ্চেন আসবে CH ট্রিপল বন্ড CH থেকে, এটা 1 নম্বর কোশ্চেন, এটা 2 নম্বর কোশ্চেন। এখান থেকে কী করে CH3 করবে? ওটাও তো সে একইভাবে হবে, হাইড্রোজেন 2 মোল লাগবে, 2 মোল নিকেল চূর্ণ আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে তৈরি হবে কি CH3 ইথেন তৈরি হয়ে গেল। এখন যদি কোশ্চেনটা এরকম হয়, তাহলে এই দুটো কোশ্চেন হয়ে গেল আমাদের। এবারে যদি কোশ্চেনটা এরকম হয় যে CH ট্রিপল বন্ড CH থেকে আমরা দ্বিবন্ধন চাই, CH2 ডাবল বন্ড CH2, তোমরা বলবে স্যার 1 মোল হাইড্রোজেন দিয়ে দেবো, এটা তোমরা অনেকে লেখো, এটা 1 মোল হাইড্রোজেন আর নিকেল অনুঘটক দিয়ে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি কিন্তু এটা নাম্বার পাবে না, কেন? এই বিক্রিয়াটা এই অবস্থা থামাতে পারবে না, 1 মোল হাইড্রোজেন দিলে তো হবে না, তখন বিক্রিয়াটা থামবে না, বিক্রিয়াটা কিন্তু পরবর্তী স্টেপ পর্যন্ত চলে যাবে, তাই একাধিক প্রোডাক্টের মিশ্রণ পাওয়া যাবে। এটাকে অন্যভাবে করতে হবে, তাহলে কি করতে হবে, যে এর পরবর্তী যে ধাপটা, মানে যে ধাপটাতে এই ইথিলিনটাও ইথিলিনটা আবার ইথেনে পরিণত হয়ে যাচ্ছিল, সেই বিক্রিয়াটাকে বন্ধ করতে হবে। সেই বিক্রিয়াটা বন্ধ করার জন্য আমাদেরকে একটা উপায় খুঁজে বের করতে হবে। সেই উপায়টা কি না, আমাদের এখানেতে যে CH ট্রিপল বন্ড CH আছে, এর সঙ্গে আমরা হাইড্রোজেনই দেবো, কিন্তু হাইড্রোজেনটা দেওয়ার পর যে অনুঘটকটা দেবো, সেই অনুঘটকের কার্যক্ষমতাটা যদি একটু কমিয়ে দিই, তাহলে সে অতটা বিজারণ করতে পারবে না, অনুঘটকের কার্যক্ষমতা একটু কমিয়ে দেবো, তার জন্য অনুঘটকে একটু বিষ খাইয়ে দেবো। হ্যাঁ, বিষ খাইয়ে দেবে মানে অনুঘটক বিষ, তোমরা জানো, তাহলে অনুঘটকের সঙ্গে একটু অনুঘটক বিষ যোগ করে দেবো, H2PD BSO4, আর হচ্ছে কুইনোলিন, মানে এখানে PD অনুঘটক নিয়েছি, তার BSO4 এর উপরে পলিপ্ত করে, আর তাকে কুইনোলিন দিয়েছি। কুইনোলিন দিলে কি হবে, ওই বিষ দিয়ে দিলাম আর কি, প্যালাডিয়ামের কার্যক্ষমতাটা কমিয়ে দেবে। এই অবস্থায় কিন্তু CH2 ডাবল বন্ড CH2 তে বিক্রিয়াটি থেমে যাবে। এই বিক্রিয়াটা কিন্তু এই যে অনুঘটক H2PD BSO4 কুইনোলিন, এই অনুঘটকটাকে আমরা বলি, বলো কি হবে নাম, আলাদা করে বলতে যাব, ফালতু আবার মাথায় ঢুকে যাবে আলাদা এক্সট্রা, থাক, জানতে হবে না। এটা দিলে এটা হয়, এটা মনে রাখবে, বলবো না, থাক। লিন্ডার অনুঘটক বলেই দিলাম, যাও। লিন্ডার অনুঘটক কি কোশ্চেন আসলে তখন H2PD BSO4 কুইনোলিন সালফার বলতে, কুইনোলিন। এখন তাহলে এটা হলো, আবার একটা কোশ্চেন আসতে পারে, পার্থক্য করো, একটি মাত্র রাসায়নিক বিক্রিয়া দ্বারা পার্থক্য করো, CH3 আছে একটা যৌগে, আর একটা বলছে CH2 ডাবল বন্ড CH2, কি করে পার্থক্য করবে? পার্থক্য করার উপায় কি, এখানে লিখবে বিকারকটা কি দিচ্ছি আমি, Br2 প্লাস CCl4, এটা তার লাল বর্ণ, ব্রোমিন CCl4 মিডিয়ামে। এটা ক্ষেত্রে এই গ্যাসটাকে যদি চালনা করি, তাহলে কি হবে, কোনো বর্ণের পরিবর্তন লক্ষ্য করা গেল না, এক্ষেত্রে কি লিখবে, লাল বর্ণের ব্রোমিন এর দ্রবণ বর্ণহীন হলো, মানে কি, এটা কনফার্ম হয়ে গেল যেটা ইথিলিন। হ্যাঁ, বিক্রিয়াটা এখানে লিখে দিতে হবে, বিক্রিয়াটা আমি অনেকবার লিখেছি, তাই আমি লিখছি না, লিখে দিতে হবে। এইগুলো এখান থেকে মোটামুটি কোশ্চেন। এবারেতে আমরা যাচ্ছি ব্যবহারের, কিছু ব্যবহার এখনও আমাদের রয়েছে, সেগুলো আমরা যদিও কিছু ব্যবহারকে আমরা শেষের দিকেই পড়বো। এবার আমরা ইথাইল অ্যালকোহলে যাচ্ছি। ইথাইল অ্যালকোহলের উৎস কি, ইথাইল অ্যালকোহলকে আমরা বিভিন্ন যৌগ থেকে তৈরি করি। ইথাইল অ্যালকোহলের যেটা আমাদের মূল উৎস, সেটা হচ্ছে কি, ইথাইল অ্যালকোহল মানে মদ তৈরি করা কোথা থেকে, ঝোলা গুড়, আখ, মানে যে কোনো শর্করা জাতীয় যৌগকে যদি আমরা জাইমেজ উৎসেচক দ্বারা বিয়োজিত করি, তাহলে কিন্তু ইথাইল অ্যালকোহল তৈরি হয়। গ্রেন মানে যেগুলো দানা শস্য, সেগুলো থেকেও কিন্তু শর্করা জাতীয়, দানা শস্য মানে শর্করা, সেই শর্করাগুলো থেকে কিন্তু আমরা ইথাইল অ্যালকোহল তৈরি করি, এটা হচ্ছে মূল উৎস। এবারে এর ধর্মের মধ্যে আসছি, ইথাইল অ্যালকোহলের ধর্ম, ইথাইল অ্যালকোহল এর ধর্ম
ধর্মটা কি লিখবো আমরা, দেখা যাক কীরকম ধর্ম। শোনো, ইথাইল অ্যালকোহল একটি বর্ণহীন সুমিষ্ট গন্ধযুক্ত, গন্ধটা কিন্তু সুমিষ্টই, যে যারা খেয়ে তারা নেশা করে তাদের গায়ে খুব গন্ধ লাগে যদিও, কিন্তু এটা সুমিষ্ট গন্ধই। কারোর ভালো লাগলে সুমিষ্ট গন্ধ, কারো যদি ভালো না লাগে তাহলে সুমিষ্ট গন্ধ না, গন্ধটা সুমিষ্ট কিন্তু স্বাদটা খুব উগ্র। যারা খায় তারা জানে খুব ঝাঁঝ লাগে, হোমিওপ্যাথি ওষুধ খেয়েছে তো সেইরকম ঝাঁঝ। প্রসম প্রকৃতির দাহ্য একটি তরল পদার্থ। কী কী শর্তগুলো বললাম তাহলে? এটি বর্ণহীন, সুমিষ্ট গন্ধযুক্ত, উগ্র স্বাদযুক্ত, দাহ্য, বর্ণহীন একটি তরল ইথাইল অ্যালকোহল। এটি জলের সঙ্গে যে কোনো অনুপাতে দ্রবীভূত হয়ে যায়। ভৌত ধর্ম, জলের সঙ্গে যে কোনো অনুপাতে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে দ্রবীভূত হয়। কথাগুলো বলে দিচ্ছি, লিখে নেবে। হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে জলের সঙ্গে যে কোনো অনুপাতে মিশে যেতে পারে। এখন এদের কিছু বিক্রিয়ায় আসছি, রাসায়নিক বিক্রিয়া। আমরা ভৌত বিক্রিয়া বললাম, তাহলে ভৌত ধর্মগুলো লিখে নেবে নিজেরা খাতাতে। এবার বিক্রিয়ায় আসছি, প্রথমে আসছে ধাতুর সহিত বিক্রিয়া। ধাতুর সহিত বিক্রিয়া আমরা জানি, কোনো একটা ধাতু কোনো একটা সক্রিয় হাইড্রোজেনযুক্ত যৌগের সহিত বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। সক্রিয় হাইড্রোজেনযুক্ত যৌগ মানে একটা HCl আছে, তাতে এনে সোডিয়াম ধাতু দিলাম, তাহলে কি তৈরি হয়? H2 প্লাস NaCl তৈরি হয়। আমরা জানি এটা। এটা 2 লাগবে, 2 লাগবে, 2 লাগবে, এখানে 2 লাগবে না, এখানে 2 লাগবে, তাহলে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে চলে গেল। তাহলে এগুলো আমরা জানি। তাহলে কোনো একটা অ্যাসিডের সঙ্গে সক্রিয় ধাতুর বিক্রিয়ায়, অ্যাসিড মানে কি সক্রিয় হাইড্রোজেন আছে, তার সঙ্গে সক্রিয় ধাতুর বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এখন যে অ্যালকোহল অণুটা, ইথাইল অ্যালকোহলের সংকেতটা আমরা লিখিনি এখানে একবারও, CH3 CH2OH। এর মধ্যে যে OH-টা আছে, অক্সিজেন H-টা, এটা কিন্তু সক্রিয় প্রকৃতির। এই সক্রিয় প্রকৃতির হওয়ার ফলে যে কোনো সক্রিয় ধাতুর সহিত বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তাহলে সক্রিয় ধাতুর সঙ্গে বিক্রিয়া প্রথমে আমি আসছি কি না, CH3 CH2OH আছে, তার সঙ্গে আমি দিচ্ছি কি না সোডিয়াম। তাহলে সঙ্গে সঙ্গে কী তৈরি হচ্ছে? হাইড্রোজেনটা বেরিয়ে চলে যাচ্ছে, আর এইটার সঙ্গে সোডিয়াম যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে হাইড্রোজেনটা বেরিয়ে চলে যাচ্ছে, হাইড্রোজেন বেরিয়ে চলে যাচ্ছে, আর সোডিয়ামটা কী হচ্ছে? এটার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের তাহলে কী হলো? হাইড্রোজেন বেরিয়ে চলে গেল, মানে একটা হাইড্রোজেন আছে, তাহলে H2 গ্যাস বেরোবে, তাহলে হাফ H2 করে দিচ্ছি, তাহলে একটা হাইড্রোজেন পরমাণু হয়ে গেল। আর এইখানটা বাদ দিয়ে সোডিয়াম করে দিচ্ছি, CH3 CH2ONa। এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এটা হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড, মানে সোডিয়াম ইথক্সাইড এর নাম, সোডিয়াম ইথক্সাইড। অক্সিজেন আছে, ইথেন যুক্ত, তাই ইথক্সাইড, ইথেন প্লাস অক্সাইড, ইথক্সাইড, ইথ প্লাস অক্সাইড, ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইডের নাম। তাহলে এই হাইড্রোজেন গ্যাস তৈরি হলো। এটা থেকে আমরা সেই একই সংকেতযুক্ত একটা যৌগ, মনে করে দেখো যখন আমরা ইয়েতে পড়েছিলাম আইসোমারে, তখন একই সংকেতযুক্ত দুটো যৌগ দেখো, ইথিলিন, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, এটা হচ্ছে ডাইমিথাইল ইথার। এই দুটো যৌগের সংকেত একই, কিন্তু এর সঙ্গে যদি সোডিয়ামের বিক্রিয়া করায় কোনো বিক্রিয়া হবে না, মানে এর মধ্যে কোনো সক্রিয় হাইড্রোজেন নাই। অক্সিজেনের সঙ্গে সরাসরি যুক্ত হাইড্রোজেন পরমাণুটা সক্রিয় হাইড্রোজেন হয়, অক্সিজেন বা নাইট্রোজেনের সঙ্গে সরাসরি যুক্ত হাইড্রোজেন পরমাণু সক্রিয় হাইড্রোজেন হয়। এখানে যেহেতু কোনো সক্রিয় হাইড্রোজেন নাই, তাই এক্ষেত্রে কিন্তু কোনো রকমের হাইড্রোজেন গ্যাস তৈরি হবে না, ওটার ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। আর একটা 2 নম্বর বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা একটা ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, কোনোটাই ইম্পর্টেন্ট ছাড়া কোনো বিক্রিয়া আমি বলছি না। 2 নম্বর বিক্রিয়া যেটা আমরা আসছে সেটা হচ্ছে কি না, গাঢ় H2SO4 দ্বারা, গাঢ় H2SO4 এর সহিত বিক্রিয়া। এখন গাঢ় H2SO4 এর সহিত বিক্রিয়ায় আমাদের অসম্পৃক্ত যৌগ তৈরি হয়। তাহলে CH, ভালো করে দেখবে, সি আমি ছড়িয়ে লিখি, তাহলে দেখতে বুঝতে পারবে তোমরা। H আছে, এখানে সি, এখানে OH আছে, H আছে, H আছে। যখনই আমরা গাঢ় সালফুরিক অ্যাসিড আর 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করব, তখন এই হাইড্রোজেন আর এই অক্সিজেন বেরিয়ে চলে গিয়ে অপনয়ন বিক্রিয়া দ্বারা, কি বলছি, অপনয়ন বিক্রিয়া দ্বারা ইথিলিন তৈরি হয়। অপনয়ন বিক্রিয়া মানে হচ্ছে
কোনো যৌগ থেকে যদি কোনো পদার্থ, কোনো অণু, ছোট ছোট অণু বেরিয়ে চলে যায়, পুরোপুরি বেরিয়ে চলে যায়, দিয়ে অসম্পৃক্ত যৌগ তৈরি করে, তাকে বলি আমরা অপনয়ন বিক্রিয়া। এখানে দেখো অপনয়ন বিক্রিয়া হয়েছে এবং ইথিলিন তৈরি হয়েছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে, ইথাইল অ্যালকোহলকে গাঢ় সালফিক অ্যাসিড উপস্থিতিতে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কী হয় না, উত্তপ্ত করলে ইথিলিন অণু তৈরি হয়। আর তার সঙ্গে তো জলটা বেরিয়ে চলে যায়, জলটাও লিখে দেওয়া উচিত তোমাদের ক্ষেত্রে। তোমরা সব ব্যালেন্স করেই লিখবে, যদিও ভবিষ্যতে গিয়ে ব্যালেন্সের আর কোনো প্রয়োজন হবে না। এবারে আসছি আমরা এর ব্যবহার। ইথাইল অ্যালকোহলের ব্যবহার কি না, পানীয় হিসাবে ব্যবহার করা হয়। প্রথম যেটা অবশ্যই বলা উচিত সেটা হচ্ছে পানীয় হিসাবে ইথাইল অ্যালকোহলকে আমরা ব্যবহার করি। রঞ্জক দ্রব্য, সুগন্ধি, কৃত্রিম রাবার, কৃত্রিম তন্তু, ওষুধ প্রস্তুতিতে ইথাইল অ্যালকোহলের ব্যবহার আছে। ইথার প্রস্তুতিতে, এস্টার প্রস্তুতিতে, ক্লোরোফর্ম, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুতিতে ইথাইল অ্যালকোহলের ব্যবহার আছে। রেকটিফাইড স্পিরিট খুব ইম্পর্টেন্ট। রেকটিফাইড স্পিরিট কি, 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণকে 4.4% জলের মিশ্রণকে আমরা রেকটিফাইড স্পিরিট বলি। রেকটিফাইড স্পিরিটের প্রচুর কাজ, জীবাণুনাশক হিসাবে রেকটিফাইড স্পিরিট ব্যবহার করা হয়, বিভিন্ন ওষুধ প্রস্তুতিতে রেকটিফাইড স্পিরিট ব্যবহার করা হয়। রেকটিফাইড স্পিরিটে অ্যালকোহলটাই মেন। তারপরে পানি হিসাবে তো বললাম, মদ জাতীয় পানি হিসাবে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। তারপরে আসছে পেট্রোলের সঙ্গে মিশিয়ে। অনেক জায়গা আছে, অনেক দেশ আছে যেখানে পেট্রোল খুব কম পরিমাণে পাওয়া যায়, সেই সব অঞ্চলে পেট্রোলের সঙ্গে ইথাইল অ্যালকোহল মিশিয়ে পাওয়ার অ্যালকোহল তৈরি করে। কোশ্চেন আছে পাওয়ার অ্যালকোহল কি, পাওয়ার অ্যালকোহল হচ্ছে কি না, পাওয়ার অ্যালকোহল হচ্ছে পেট্রোলের সঙ্গে মিশিয়ে, পেট্রোলের সঙ্গে ইথাইল অ্যালকোহল মিশিয়ে যে অ্যালকোহলের মিশ্রণ তৈরি হয় তাকে পাওয়ার অ্যালকোহল বলা হয়। ইয়া মোটর গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। কোথায়, যেসব অঞ্চলে পেট্রোলের পরিমাণ পাওয়া যায় খুব কম। আর মোটর গাড়ির রেডিয়েটারের পরিবর্তে, জলের পরিবর্তে জল এবং ইথানলের মিশ্রণ ব্যবহার করে আমরা হিমাঙ্ক রোধক দ্রবণ হিসেবে ব্যবহার করতে পারি। মেথিলেটেড স্পিরিট, টিংচার অফ আয়োডিন, টনিক প্রভৃতি প্রস্তুতিতে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। আমাদের যে সিরাপগুলো থাকে সেই সিরাপগুলোর কিন্তু একটা ইথাইল অ্যালকোহলের পার্সেন্টেজ থাকে, যে আমরা কাশির সিরাপ বা যে কোনো সিরাপ যখন খাই। আবার যে হোমিওপ্যাথি ওষুধ পুরোটাই ইথাইল অ্যালকোহলে তৈরি হয়, প্রায় 90% অ্যান্ড অ্যাবাভ ইথাইল অ্যালকোহল। যদিও পানীয় যে ইথাইল অ্যালকোহল তার পার্সেন্টেজ 40%-এর কাছাকাছি, পানীয় ইথাইল অ্যালকোহলের পার্সেন্টেজ 40%-এর কাছাকাছি, কিন্তু আমাদের যে ইথাইল হোমিওপ্যাথি ওষুধ তার কিন্তু পার্সেন্টেজ 90%, মানে অনেকটা বেশি। এখন এর ক্ষতিকারক প্রভাব কি, পানীয় হিসাবে ব্যবহার করলে পানীয় হিসাবে ব্যবহারের ক্ষতিকারক প্রভাব কি, পানি হিসাবে ব্যবহার করলে ভালো তো, নেশা করে পড়ে থাকবে সব। রিক্সাওয়ালাগুলো দেখো নি, রাস্তার দিকে সুন্দর গন্ধ সেন্ট ছাড়িয়ে যায়। তো এরকম স্বল্প মাত্রায় যদি কেউ ব্যবহার করে তাহলে একটা ইথাইল অ্যালকোহল উত্তেজনার সৃষ্টি করে, কিন্তু বেশি মাত্রায় গ্রহণ করলে নানা রকমের সমস্যা তৈরি হবে। অল্প খেলে তো খাবে ঘুরবে, কোনো ব্যাপার নাই, বেশি খেলেই তো উল্টে পড়ে যাবে। তাহলে উল্টে পড়ে যায় কেন, ইথাইল অ্যালকোহল ব্যবহার করলে মাথা ধরা, ঝিমুনি, কাজ করার প্রতি অনীহা, আত্মসংযমের বিলুপ্তি। আত্মসংযমের বিলুপ্তি মানে কথায় কি বলছো কিচ্ছু জানো না, কাকে গালাগাল দিয়ে দিচ্ছ, কাকে ভালো কথা বলছো, কখন কি বলছো, আত্মসংযমের বিলুপ্তি। আর হচ্ছে কথাবার্তা জড়িয়ে যাবে, কি জীবে সংযোগকারী যে স্নায়ু সেগুলো আক্রান্ত হয়, এই সমস্যাগুলো দেখা দেয়। বেশি মাত্রায় যদি প্রতিদিন গ্রহণ করা হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি মাদকাসক্ত হয়ে পড়বে এবং তার লিভারের ক্ষতি হবে, একটা সময় সিরোসিস হয়ে যাবে, মানে লিভার এবং কিডনি ক্ষতি হয়ে সে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ইথাইল অ্যালকোহল হলো। এবার আমরা আসছি অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার। অ্যাসিটিক অ্যাসিডের সব কিছু। এবারে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ভিনিগার, নাম শুনেছ, ভিনিগারের মুখ্য উপাদান হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এখন এই যে ভিনিগারের কথা বলছি, এটা কিন্তু আমরা খাই, মানে অ্যাসিটিক অ্যাসিড কিন্তু আমরা পান করতে পারি। ভিনিগারের মধ্যে হচ্ছে 5 থেকে 8%
অ্যাসিটিক অ্যাসিড থাকে, 5 থেকে 8% CH3COOH অ্যাসিটিক অ্যাসিড থাকে। একে বলি আমরা ভিনিগার। ভিনিগারকে এর যে উৎস, ভিনিগার মানে অ্যাসিটিক অ্যাসিড উৎস কি, অ্যাসিটিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায়, তাহলে এরকম বিশেষ বিশেষ কিছু ফলের মধ্যে পাওয়া যায়। অ্যাসিটিক অ্যাসিড ইথানল থেকে বা অ্যাসিটালডিহাইড থেকে তৈরি করা যেতে পারে, এগুলি এর উৎস। এখন অ্যাসিটিক অ্যাসিডের কিছু আমরা রাসায়নিক বিক্রিয়ার কথা বলছি, ধর্মের কথা বলছি। ধর্ম তাহলে ভৌত ধর্ম হতে পারে, রাসায়নিক ধর্ম হতে পারে। প্রথমে আমরা ভৌত ধর্ম কথা বলবো আগের মতনই। ভৌত ধর্মের মধ্যে এটা হচ্ছে ঝাঁঝালো গন্ধ। যদি অ্যাসিটিক অ্যাসিডের বোতল তোমরা খুলে দেখো বা ভিনিগারের বোতল, খুব একটা ঝাঁঝালো গন্ধ আসবে, খুব ঝাঁঝালো গন্ধ। অম্লধর্মী, বর্ণহীন, নীল লিটমাসকে লাল করতে পারে। অ্যালকোহল কিন্তু করতে পারে না। অ্যালকোহলের মধ্যেও সক্রিয় হাইড্রোজেন আছে, এটার মধ্যেও সক্রিয় হাইড্রোজেন আছে। কেন? এটা C+1OH বলেছে, অক্সিজেনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন পরমাণু সক্রিয় হবে। এটা সক্রিয়, কিন্তু এটা এতটা সক্রিয় নয়। এটা সক্রিয়, নীল লিটমাসকে লাল করতে পারে। ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে CH3 CH2OH এই হাইড্রোজেনটাও আছে, এটাও সক্রিয়, কিন্তু এটা ইথাইল অ্যালকোহলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে এটা নীল লিটমাসকে লাল করতে পারে না। মানে অ্যাসিড ধর্ম নাই বললেই চলে। অ্যালকোহলগুলোকে প্রশম অণু বলা হয়, কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে অ্যাসিডিক অ্যাসিড, নামের মধ্যে অ্যাসিড আছে মানে এর মধ্যে অবশ্যই H+ নির্গত হওয়ার একটা প্রবণতা আছে। দুটোই আম্লিক হাইড্রোজেন, দুটোই কিন্তু সক্রিয় হাইড্রোজেন। এর সক্রিয়তা অনেক বেশি, এর সক্রিয়তা অনেক কম। এও তার মানে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আমি এক্ষুনি আসছি সেটা, আগে ভৌত ধর্মগুলো বলে নিই। তাহলে এটা নীল লিটমাসকে লাল করে। এটি জলের সঙ্গে যে কোনো অনুপাতে দ্রাব্য, জলের সঙ্গে যে কোনো, দেখো আমি 4% 5% দেবো মানে কি, বাকিটা তো জল, জলের সঙ্গে যে কোনো অনুপাতে দ্রাব্য হয়ে গেছে। এখন কয়েকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়াতে আমরা আসছি। এবার আমরা বিক্রিয়াতে আসছি কয়েকটি। এই বিক্রিয়াগুলো আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। বিক্রিয়ার মধ্যে প্রথমেই যেটা আসবে, যেহেতু অ্যাসিড তাই ক্ষারের সঙ্গে বা ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করবে, ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করবে। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া লবণ এবং জল তৈরি হয় আমরা জানি। CH3COH অ্যাসিটিক অ্যাসিড, তার সঙ্গে যদি NOH ক্ষার যোগ করে দিই তাহলে কি তৈরি হবে? CH3COONA, H+টা বেরিয়ে যাবে, তাহলে COO থেকে যাবে, তাহলে শুধু H+টা বাদ গেল, আর H+ আর জল এইটা নিয়ে জল বেরিয়ে চলে গেল, বাকি NAটা এখানে যুক্ত হয়ে গেল, প্লাস H2, লবণ এবং জল তৈরি হলো। আমি অ্যাসিটিক অ্যাসিড আমার কাছে যদি আছে, এতে যদি আমরা কোনো দিই, সোডিয়াম বাইকার্বনেট, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। ক্ষারের সঙ্গে বিক্রিয়া হয়ে গেল। তো আর কি ক্ষারের সঙ্গে দেবো? দিতেই পারি, যদি তোমরা বলো এক গাদা আছে, NaOH দিয়েছি, তাহলে KOH-এর সঙ্গে বিক্রিয়া করবে সিমিলারলি। আমি যদি একটু বড় রকমের দিতে চাইছি, CaOH ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করাই, তাহলে কী হবে? ক্যালসিয়াম সল্ট তৈরি হবে। কীরকম? CH3C+1O, ও এখান পর্যন্ত ছিল, Ca লবণ, তো OC+1O CH3, তাহলে কত বড় মতো যৌগটা লিখলাম, দেখতে পেয়েছো? তাহলে এখানে 2 অণু জল তৈরি হবে, 2H2O, তার মানে এখানে 2 অণু লাগছে। এটাকে অনেক সময় ছোট করে যদি কেউ লিখতে চাও এভাবে লিখতে পারো, CH3COO Ca। গুড মর্নিং, আমপু দাও, বলে দাও ওখানে, বলো গুড মর্নিং বল। হ্যাঁ সবাই শুনেছে, বলো 8:30টার সময় গুড মর্নিং হয়েছে। ক্যালসিয়ামের লবণ বিক্রিয়াগুলো দেখলাম। এখন অ্যাসিডের সঙ্গে আমরা জানি সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া হয়। অ্যাসিডের সঙ্গে কার্বনেট বা বাইকার্বনেটের বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি হয়। যেমন বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়াটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কেন আমাদের অ্যাসিডের একটা শনাক্তকরণ বিক্রিয়া হিসাবে এই বিক্রিয়াটা খুব প্রযোজ্য। যদি আমরা সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করাই, তাহলে অ্যাসিডের ধর্ম দেখাবে CH3COONA হবে, প্লাস CO2 প্লাস জল তৈরি হবে। এই দ্রবণের মধ্য দিয়ে CO2 বুদবুদ আকারে বেরিয়ে আসবে, বুদবুদ আকারে বেরিয়ে আসবে, বুদবুদ মানে বাবেলস তৈরি হবে, সে বুদবুদ আকারে বেরিয়ে আসবে। এখান থেকে কিন্তু আমরা অ্যাসিটিক অ্যাসিডে শনাক্ত করতে পারি। কি করব না, একটা টেস্ট টিউব নেবো, এরকম একটা টেস্ট টিউব নেবো। টেস্ট টিউব নিয়ে তোমরা বাড়িতেও করে দেখতে পারো বিক্রিয়াটা। আমি অ্যাসিটিক অ্যাসিড যদি তোমাদের কাছে না থাকে, ভিনিগার দ্রবণ যদি না থাকে, তাহলে লেবু নিয়ে নেবে, একই তো ব্যাপার। তাহলে একটুখানি কী হবে, খাবার সোডা নেবে, খাবার সোডা একটু জল দিয়ে টেস্ট টিউবটা বা কোনো একটা জায়গার অর্ধেক পর্যন্ত গুলে নেবে, দিয়ে তাতে একটুখানি যদি ভিনিগার দিয়ে দাও, তবে এখান থেকে বুদবুদ আকারে গ্যাস বেরিয়ে আসছে। এখানে থাকলে আমি বিক্রিয়াটা তো করে দেখাতাম, এই বিক্রিয়াগুলো করে দেখানো সম্ভব। এটা মারো ভালো করে মারো এটা। এটা হচ্ছে 2 নম্বর বিক্রিয়া গেল।
তাহলে কার্বনেট বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া 2 নম্বর বিক্রিয়াটা, হ্যাঁ কার্বনেটে বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া। আর 3 নম্বর বিক্রিয়া যাচ্ছি আমরা, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া, যেটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। ইথাইল অ্যালকোহল আছে আমার কাছে, ইথাইল অ্যালকোহল বা ইথানল অ্যালকোহলের সহিত বিক্রিয়া, অ্যালকোহলের সহিত বিক্রিয়া কীরকম বিক্রিয়া হয়? ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া হবে। কালিগুলো সব শেষ হয়ে যাচ্ছে। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটা দেখবে যদি গাঢ় H2SO4, খুব ক্যাটালাইটিক এমন, মানে খুব কয়েক ফোঁটা, 2-4 ফোঁটা গাঢ় H2SO4 দিতে হয়। কয়েক গাঢ় H2SO4 উপস্থিতিতে যদি অ্যাসিটিক অ্যাসিড এবং নির্জল ইথানল, মানে যে ইথানলের মধ্যে কোনো জল নেই, 100% বিশুদ্ধ, সেই ইথানলের সহিত মিশিয়ে যদি আমরা জলগ্রাহে উত্তাপ দিই, তাহলে কিন্তু আমাদের এস্টার তৈরি, ইথাইল অ্যাসিটেট নামে এস্টার তৈরি হবে। এটা আমাদের প্র্যাকটিক্যালটা ছিল, আমি একটু বলছি শুনে নাও। তাহলে আমরা প্রথমেই করবো, একটা 50 ml এর বিকার নেবো বা 100 ml একটা বিকার নেবো। সেই বিকারের মধ্যে এখানে অ্যাসিটিক অ্যাসিড নেবো CH3COOH, আর সমপরিমাণ ইথাইল অ্যালকোহল নেবো। এবং সেই ইথাইল অ্যালকোহলটার মধ্যে কিন্তু কোনো রকমের জল নাই, পুরো নির্জল ইথাইল অ্যালকোহল বলি। নির্জল মানে কোনো জলহীন অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি, এর মধ্যেও জল নিশ্চয়ই নাই, পিওর নিয়েছি। দিয়ে এদের মধ্যে কয়েক ফোঁটা H2SO4 যোগ করব, কয়েক ফোঁটা গাঢ় H2SO4, কারণ জল থাকা চলবে না বললাম। দিয়ে তাকে কি করব, এরকম একটা বড় পাত্রে জল নেবো, সেই জলটা ফুটবে, তার মধ্যে এটা বসিয়ে রাখবো, এটা জলগ্রাহে তাপ দিয়ে জলটাকে ফোটাবো। এখান থেকে জলকে ফোটাচ্ছি আমরা, হ্যাঁ জলকে তাপ দিচ্ছি, দিয়ে জলটা ফুটছে, তার মধ্যে এটা ফুটছে, মানে সরাসরি এটা ফোটালে কি হবে, ইথাইল অ্যালকোহল বাষ্পীভূত হয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে বিক্রিয়াটাই করবে না। দিয়ে আমাকে করতে হবে জলগ্রাহে তাপ দেবো। জলগ্রাহে তাপ দেওয়ার পর সেটা কি করব, এদের মধ্যে বিক্রিয়া হবে। কি বিক্রিয়া হয় সেটা দেখা যাক এবারে। আমার কাছে আছে CH3C≡OH আছে, আর আমি এখানে দিয়েছি কি ইথাইল অ্যালকোহল। আমি একটু ঘুরিয়ে লিখছি ইথাইল অ্যালকোহলটা, তোমাদের সুবিধার জন্যই লিখছি আমি, CH2OH। তাহলে কি হবে, এইটুকু জল বেরিয়ে গাঢ় H2SO4 দিয়েছি তো এখানে, এটা রিভার্সেবল চিহ্ন দেবে, গাঢ় H2SO4 রিভার্সেবল চিহ্ন যদি দিই, দিয়ে জলগ্রাহে তাপ লিখতে পারো এখানে, জলগ্রাহে তাপ। তাহলে কি বিক্রিয়াটা হবে না, এই জলটা বেরিয়ে যাবে, যে বাকি অণুটা জুড়ে যাবে। তাহলে CH3C≡O CH2CH3 প্লাস H2O। তাহলে এটার নাম, এটা একটা এস্টার, এটা একটা এস্টার, জৈব এস্টার, জৈব এস্টার। এস্টারটার নাম হচ্ছে কি, এটা ইথাইল গ্রুপ, তাহলে এর নাম হয় ইথাইল অ্যাসিটেট। পাকা কলার গন্ধ, অ্যামাইল অ্যালকোহল হলে অ্যাকচুয়াল গন্ধটা পাকা কলার হয়, এটা মোটামুটি সুমিষ্ট গন্ধ লিখে নিচ্ছি নাও, পাকা কলারই গন্ধ ছাড়ে, সুমিষ্ট গন্ধ, খুব সুন্দর একটা স্মেল পাবে। সেই স্মেল দিয়ে আমাদের কিন্তু এই এস্টারটাকে শনাক্ত করবো। এটা কি করবো, মিশ্রণটা যখন হয়ে যাবে, ফুটে যাবে টকবক করে, 5 মিনিট ফোটাতে হয় এর ভেতরটাকে, এই জলটাকে ফোটানো না, এইটাকে 5 মিনিট ফোটাতে হবে। এটা ফোটানোর পরে একটা পাত্রে জল নিয়ে তাতে আমি এটা ঢেলে দেবো, বিশুদ্ধ পাত্রিত জল নিয়ে এটা ঢেলে দেবো। তাহলে এস্টারটা কি হবে, এস্টার সবসময় উপরের দিকে ভাসবে, উপরে ভেসে গেল, উপর তলাতে অ্যাসিটিক অ্যাসিড ইথাইল অ্যালকোহল যদি না থেকে থাকে তাহলে চলে গেল। তাহলে এস্টারটা এবার শুকে দেখবো যদি পাকা কলা বা খুব সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে, তার মানে এটা এস্টার তৈরি হয়েছে, এবং এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের এটা শনাক্তকরণ বিক্রিয়া বটে, এটা হচ্ছে প্রকৃত শনাক্তকরণ বিক্রিয়া অ্যাসিটিক অ্যাসিডের। তাহলে এইগুলো হচ্ছে ব্যাপার। এবার ইথাইল অ্যালকোহল যে এগুলো বললাম, এবারে অ্যাসিটিক অ্যাসিডের আমাদের কিছু একটু ব্যবহার সম্বন্ধে দেখব। বিক্রিয়াগুলো নিশ্চয়ই দেখলে, লিখে নিয়েছো নিশ্চয়ই। ব্যবহার, অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার কি, খুব ব্যবহার আছে। অ্যাসিটিক অ্যাসিড বললাম ভিনিগার হিসাবে মাছ মাংস সংরক্ষণে আমরা ব্যবহার করি। 5 থেকে 8% অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণকে আমরা ভিনিগার হিসাবে ব্যবহার করি। 5 থেকে 8% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে আমরা ভিনিগার বলি। মাছ মাংস সংরক্ষণে, আচার চাটনি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দ্রাবক রূপে ব্যবহার করা হয়। অ্যাসিটিক অ্যাসিড থেকে সেলুলোজ অ্যাসিটেট উৎপন্ন হয়, খুব ইম্পর্টেন্ট সেলুলোজ অ্যাসিটেট। এই সেলুলোজ অ্যাসিটেট থেকে আমরা পলিমার তৈরি করি, যেটা বায়োডিগ্রেডেবল।
বায়োডিগ্রেডেবল পলিমার তৈরি করি সেলুলোজ অ্যাসিটেট থেকে। এর ফটোগ্রাফিক ফিল্ম, কৃত্রিম তন্তু রেয়ন প্রস্তুতিতে ব্যবহার করা হয়। হোয়াইট লেড রং প্রস্তুতি, অ্যাসিটোন, ইথাইল অ্যাসিটেট প্রভৃতি প্রস্তুতিতে অ্যাসিটিক অ্যাসিডে ব্যবহার করা হয়। এখন আরও কিছু কিছু যৌগ আছে যাদের শুধু ব্যবহারটাই আমাদের কাছে আছে, হ্যাঁ, সিলেবাসে শুধু উৎস আর ব্যবহার আছে, সেগুলো আমরা একটু পড়ে নেব। অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহারটা তাহলে দেখলাম। এবার আমরা এলপিজি নাম শুনেছ, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আর লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস লিখলে। এর মুখ্য উপাদান কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যাতে 2 থেকে 3 থেকে 4টি কার্বন পরমাণুযুক্ত হাইড্রোকার্বন থাকে। এর তাহলে কি কি থাকতে পারে এলপিজির মধ্যে? 3টে কার্বন মানে CH3, CH2, CH3, আর বিউটেন মানে 4টে কার্বন মানে CH3, CH2, CH2, CH3। তাহলে প্রোপেন আর বিউটেন এটা হচ্ছে এলপিজির মধ্যে প্রধানত থাকে, প্রোপেন আর বিউটেন। সবথেকে বেশি কোনটা থাকে, কোনটা প্রধান একবারে, সেটা হচ্ছে বিউটেন। এলপিজির মধ্যে মুখ্য উপাদান হচ্ছে বিউটেন। এখন এর সঙ্গে বললাম অল্প পরিমাণ প্রোপেন থাকতে পারে, ইথেন থাকতে পারে। এটা কিভাবে তৈরি করা হয় না, পেট্রোলিয়াম পরিশোধনের সময় যে গ্যাসীয় অংশ পাওয়া যায় তাকে উচ্চ চাপে তরলে পরিণত করা হয়। কি বললাম? পেট্রোলিয়াম সংশোধনের সময় যে গ্যাসীয় তরল অংশ পাওয়া যায় তাকে উচ্চ চাপে তরলে পরিণত করে স্টিলের সিলিন্ডারে আবদ্ধ করে রাখা হয়। আংশিক পাচন প্রক্রিয়ায় উন্নত করা হয়। এটি হচ্ছে তরলীকৃত গ্যাস বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি গ্যাস। এর ব্যবহার কি? দেখো, প্রোপেন এখানে বলে নিই একটু। প্রোপেন আবার বিউটেন বলেছি, মুখ্য উপাদান তো বিউটেনটা। এরা হচ্ছে কিন্তু গন্ধহীন। তাহলে এরা এতটা দাহ্য গ্যাস যে অল্প পরিমাণে এটা বাতাসে মিশে যায়, বাতাসে সম্পূর্ণরূপে মিশে যায়। যদি আগুন লাগিয়ে দাও, আলিয়া বলেছিলাম আগের দিন, মনে আছে নিশ্চয়ই, সে আলিয়ায় কি করবে, আলিয়ার মতনই বাতাসে আগুন লেগে যাবে। খুব খতরনাক জিনিস, আমি এটার সঙ্গে খুব ভুক্তভোগী। তাই গ্যাস নিয়ে কোনোদিন ছেলে খেলা করবে না। গ্যাসেতে আগুন যদি কোনোভাবে লেগে যায় সেখান থেকে আইদার ছুটে বেরিয়ে চলে যাবে, কিচ্ছু তোমায় বাঁচানোর দরকার নেই, তুমি নিজে বাঁচবে না। এটাও আমি ডেফিনেটলি জানি, কেন এটা আমার নিজের লোকের সঙ্গে ঘটনাটা ঘটেছে। যাই হোক, তোমরা গ্যাস সম্বন্ধে খুব সাবধান থাকবে। বাতাসের সঙ্গে মিশে যায়, বাতাসে আগুন লেগে যায়, মানে তোমার গোটা বডির মধ্যে আগুন ঢুকে যাবে, ভেতরে 3 ডিগ্রি বার্ন হয়ে যাবে। বাঁচা খুব রিস্ক, মানে বাঁচা যদি গ্যাসে কেউ বার্ন হয়। এখন যেটা বলছি যে এইগুলো তো গন্ধহীন, তাহলে তুমি বুঝবে কী করে যে গ্যাস লিক করেছে? কিন্তু গ্যাস যখন বেরোয় দেবে একটা গন্ধ পাওয়া যায়। তাহলে তার জন্য আমরা কি করি, এই গ্যাসের সঙ্গে অল্প পরিমাণে ইথাইল মারক্যাপটন নামে একটি যৌগ মিশিয়ে দিই। ইথাইল মারক্যাপটন C2H5SH। এটার একটা ওই যে গন্ধটা পাওয়া যায়, অ্যাকচুয়ালি এইগুলোর নয়, গন্ধটা কিন্তু এইটার গন্ধ, যেটা কটু মতো গন্ধ পাওয়া যায় সেটা এটার কোনো সমস্যা নাই, কারণ এরা যখন পুড়বে সেই তাপে এটাও পুড়ে যায়। তাহলে এটার জন্য কোনো রকম আমার সমস্যা তৈরি করে, সালফার ডাইঅক্সাইড গ্যাস একটু তৈরি হবে, বেরিয়ে চলে যাবে, মিটে গেল। ওটা নিয়ে কোনো সমস্যা আমাদের রইল না। তাহলে এই জন্য এইটাকে মেশানো কোশ্চেন আসবে যে এলপিজিতে মুখ্য উপাদান বিউটেন, তাই এত গন্ধহীন, কিন্তু আমরা গ্যাস লিক করলে গন্ধ পাই কেন? কারণ এর মধ্যে ইথাইল মারক্যাপটন নামে একটি কটু গন্ধযুক্ত গ্যাস, দুর্গন্ধযুক্ত গ্যাস মেশানো থাকে। সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে এই গন্ধটা পাই, আর কিন্তু যখন পোড়ানো হয় তাহলে এটা কী হবে, পুড়ে যাবে, দিয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে কোনো গন্ধ আর থাকে না। ওই জন্য পুড়ে যাওয়ার পরে আর কোনো গন্ধ থাকে না। তার ব্যবহারটা কি? এর মেনলি রান্নার কাজে, বিভিন্ন শিল্পে জ্বালানি রূপে ব্যবহার করা হয়। এবার আসছে সিএনজি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। সিএনজি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস মানে প্রাকৃতিক গ্যাস, বাংলা হচ্ছে সংনমিত প্রাকৃতিক গ্যাস। এখন এই গ্যাসটিকে দুর্গাপুরের দিকে যদি যাও দেখবে পেট্রোল পাম্পের সহিত এলপিজি পাওয়া যায়, এই সিএনজি পাওয়া যায়। সেখানে যে টোটোগুলো আছে, অটোগুলো কিন্তু এই গ্যাসের মাধ্যমেই চলে। কম্প্রেস ন্যাচারাল গ্যাস বা সংনমিত প্রাকৃতিক গ্যাস। এর মুখ্য উপাদান মিথেন, 90% মিথেন থাকে এর মধ্যে। মুখ্য উপাদান 90% মিথেন। তাহলে মিথেনটাকে পুড়বে, তাতে যে তাপটা তৈরি হয় 213 কিলো ক্যালোরি পার মোল, একটু আগে আমি লিখেছিলাম, সেই 213 কিলো ক্যালোরি পার মোল তাপ থেকে আমাদের সমস্ত ঘটনাগুলো ঘটবে। তাহলে এর সঙ্গে সামান্য পরিমাণে ইথিন, প্রোপেন, বিউটেন, সামান্য পরিমাণে কম স্ফুটনাঙ্কের পেন্টেন মিশে থাকে। এখন শিল্প উৎস কী, এর কোথা থেকে পাওয়া যায়? প্রাকৃতিক খনিতে তেলের সঙ্গে, ওই যে আমাদের কয়লা খনির মধ্যে কোল
CBM জানো, কয়লা খনির কোল বেড মিথেন মিশে থাকে, মিথেন হাইড্রেট, সেখান থেকে মিথেন পেতে পারি। মানে অনেক জায়গা থেকে পাওয়া যায়, আমরা জানি এটা। কোল বেড মিথেন, কয়লা খনির মধ্যে যে কয়লার মধ্যে যে গ্যাসগুলো সব আবদ্ধ অবস্থায় থাকে, সেগুলোকে যদি আমি চাপটা কমিয়ে নিই তাহলে গ্যাসগুলো বেরিয়ে চলে আসে, সেটা কিন্তু অ্যাকচুয়াল মিথেন। ওই কোল বেড মিথেন তোমরা ক্লাস 10-এ পড়েছিলে, মনে করে দেখো না, 10-এতেই প্রথম চ্যাপ্টারে পড়েছিলে কোল বেড মিথেন। সেটাই হচ্ছে এর মুখ্য এর কিন্তু কী বলে এটাকে, উৎস। এখন এর ব্যবহার কি? ব্যবহার তো বলছি বারবার আমি, অটোরিক্সা, বাস, ট্যাক্সি প্রভৃতি গণপরিবহনে জ্বালানি রূপে ব্যবহার করা হয়। তারপরে বিভিন্ন যন্ত্র, যেখানে বড় বড় যন্ত্র চলে সেখানে জ্বালানি হিসাবে LPG বা CNG ব্যবহার করা হয়। পরিবেশ দূষণের মাত্রা তো খুব কম, এই জন্য এগুলোকে ব্যবহার করা হয়। তাহলে এর ব্যবহার এবং শিল্প উৎপাদন একটু দেখে নিলে, তাহলে আমরা মিথানল পড়লাম, সব কিছুই পড়া হয়ে গেছে। আমি ইথানলের ক্ষতিকারক প্রভাব বলে দিয়েছি। ইথানল যদি কেউ খায় সে কী হবে, আত্মসংযমে বিলুপ্তি, কথাবার্তা জড়িয়ে যাওয়া, মাথা ধরা, ঝিমুনি, বমিভাব, এবং বেশি মাত্রায় খেলে মাদকাসক্ত, বেশি দিন ধরে খেলে লিভার এবং কিডনি ক্ষতি হবে এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এবারে মিথানলে আসছি, মিথানল খেলে কি হবে, মিথানলের ক্ষতিকারক প্রভাবটা কি? মিথানলের ক্ষতিকারক প্রভাবের মধ্যে কি আছে? মিথানল হচ্ছে CH3OH। আমি বলেছিলাম যখন আমরা সমগণীয় শ্রেণী পড়াই যে এখানে দেখো শুধুমাত্র CH2 একটা কম আছে ইথানল অপেক্ষা, কিন্তু ইথানল খেলে আমাদের নেশা হয়, মাথা ঘুরে পড়ে থাকে, কিন্তু আবার ঠিক হয়ে যায়। মিথানল খেলে আর ঠিক হবে না, তার চোখটা কী হয়ে যাবে, চোখ কানা হয়ে যাবে, মানে চোখ নষ্ট হয়ে যাবে। রেটিনা যে রড কোষ কোন কোষ আছে, সেই রড কোষ কোন কোষে প্রথম গিয়েও আক্রমণ করে, দিয়ে কিন্তু মারা যায়। এটা খুব বিপর্যয়, তাই বিষাক্ত পদার্থ, এটিকে সহজে কিন্তু ব্যবহার করা উচিত নয়, কারণ এটা আমাদের পেটে যে এনজাইম আছে সেইগুলো কিন্তু যাচ্ছে যে ফর্মালডিহাইডে পরিণত হচ্ছে। তোমাদের বইটা যদি ছাড় বইটা দেখো, ওখানে কথাটা ভুল লেখা আছে, ইথানল লিভারে জারিত হয়ে ফর্মালডিহাইড লেখা আছে, ওটা মিথানল হবে। মিথানল লিভারে জারিত হয়ে ফর্মালডিহাইডে রূপান্তরিত হয়। উৎপন্ন ফর্মালডিহাইড কোষ এবং কোষে যে উপাদানগুলো আছে তাদের সঙ্গে বিক্রিয়া করবে, প্রোটোপ্লাজম যেগুলো সেখানে তঞ্চিত হয়ে যাবে। প্রোটোপ্লাজম তঞ্চিত হয়ে যাওয়া মানে কোষটা মারা যাবে, অপটিক নার্ভকে ক্ষতি করে, অন্ধত্ব ঘটায়, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এরকম হয়, খুব খতরনাক জিনিস, আমি জানি এটা। এবারে আমরা আর দুটো জিনিস আসছি, আমি তো রেকটিফাইড স্পিরিট বললাম, আমরা রেকটিফাইড স্পিরিটে কি বলেছি, 95.6% ইথানল থাকে, CH3CH2OH, আর থাকে কি 4.4% জল। এর মিশ্রণটাকে রেকটিফাইড স্পিরিট বলি। এখন বাজারে রেকটিফাইড স্পিরিট কিনতে যদি পাওয়া যায়, তাহলে লোক তো আর দোকান থেকে 40%-এর অ্যালকোহল কিনে খাবে না, তাহলে সবাই তো এই রেকটিফাইড স্পিরিট কিনে আনবে, তাতে এত অ্যালকোহল আছে, তাতে একটু জল মিশিয়ে দেবে, দিয়ে খাবে, অনেকটা ডবল জল মিশিয়ে খাবে, তো কম দাম অনেক। রেকটিফাইড স্পিরিটে এক বোতলের দাম 30 টাকা, এক বোতল মদের দাম বোধহয় 500-600-700-1000 টাকা এরকম দাম। তাহলে এটা ডেফিনেটলি বুঝতে পারছে রেকটিফাইড স্পিরিটকে সরকার নিশ্চয়ই বাজারে ছেড়ে দেবে না বিক্রির জন্য। ওরা কী করছে, রেকটিফাইড স্পিরিটটার সঙ্গে বিশেষ কিছু পদার্থ মিশিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে বিষাক্ত করে দিচ্ছে, দিয়ে রেকটিফাইড স্পিরিটের যেটা বাজারে অন্য যেটা কাজে রং করার কাজে রেকটিফাইড স্পিরিট ব্যবহার করা হয়, ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়, তারপরে আগুন জ্বালানোর জন্য ব্যবহার করা হয় জ্বালানি রূপে, সেখানে রেকটিফাইড স্পিরিটের সঙ্গে আমরা যদি একটু মিথানল মিশিয়ে দিই তাহলে আর কেউ ভয়ে খাবে না, কারণ মিথানল খেলে চোখ কানা হয়ে যাবে, মরে যাবে, মরে যাওয়াটাই বেশি সম্ভাবনা। ওই জন্য রেকটিফাইড স্পিরিটের সঙ্গে রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য, মানে খাওয়ার অযোগ্য করার জন্য, তার সঙ্গে মিথানল, কত পার্সেন্ট মিথানল থাকে বোধহয় আছে তোমাদের বইয়েতে, না দেওয়া নেই, মিথানল, ইথাইল অ্যালকোহল, 10% মিথানল, সামান্য পিরিডিন, ন্যাপথা, কপার সালফেট রং করার জন্য, একটা কেমন একটা বাজের মতো জিনিস হয়ে যাবে, তার সঙ্গে পিরিডিন দুর্গন্ধযুক্ত, এগুলো মিশিয়ে দেওয়া হয়। মিশিয়ে দিলে কী হবে, এটা আর পান করার যোগ্য থাকবে না। এটিকে তখন যে মিশ্রণটা তৈরি হবে 10%, তাকে বলবো আমরা মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিট। মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিট। তাহলে মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিট কিন্তু বার্নিশের কাজে, স্টোভ বা আমাদের যে স্পিরিট ল্যাম্প তার জ্বালানি হিসাবে ব্যবহার করি আমরা। তাহলে এটা সরাসরি রেকটিফাইড স্পিরিট ব্যবহার করি না, কারণ ওটা পান করে ফেলতে পারে, লোক নেশা করতে পারে, তার জন্য পানের অযোগ্য করার জন্য ওর সঙ্গে আমরা কি করেছি, মিথানল, ন্যাপথা, পিরিডিন, কপার সালফেট প্রভৃতি যোগ করা হয়।
ন্যাপথা পিরিডিন এগুলো হচ্ছে গন্ধ ছাড়ানোর জন্য, আর কপার সালফেট হচ্ছে রং করার জন্য মেশানো হচ্ছে, দিয়ে যে মিশ্রণটা পাওয়া যায় তাকে বলা হয় মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিট। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। ভালো করে পড়ো, কোশ্চেন আমি দিয়ে দেবো।